আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক ক্লানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের লেসন 10 শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা একটু অ্যাডভান্স কিছু করার ট্রাই করব। এর আগে আমরা লেসন 9 পর্যন্ত যা শিখেছি বেসিক ডিজাইন, বেসিক টুলস, বেসিক ডিজাইন প্রিন্সিপাল, কম্পোজিশন a lot of things আমরা খুব অল্প করে শিখেছি। অনেক বেশি শিখে ফেলছি এরকম না। আপনারা এখন পর্যন্ত যা শিখেছেন ওভারঅল যদি আমি এভাবে বলি সব ডিজাইন ইন্ডাস্ট্রির 1% এর হয়তোবা আপনি 10% শিখেছেন। কথাটা অনেক ডিফারেন্ট ফিল হইতে পারে। বাট আপনারা অনেক কিছু শিখেছেন। খুব অল্পতে শিখেছেন। আসলে বেসিক ডিজাইন কখনোই ৩ মাস, ৪ মাস, ৬ মাস টাইম নেওয়াটা আসলে ঠিক না। এত দ্রুতই শিখতে হবে এবং আর এর থেকে আপনারা যতটা ফাস্ট শিখছেন, এর থেকে আরো বেশি ফাস্ট শিখতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে ৫-৬ টা টুলস যখন আপনি কমপ্লিট করতে পারবেন, পুরো Adobe Illustrator, Adobe Photoshop এই জিনিসগুলো যখন আপনি পুরো ১ মাস জার্নির মধ্যে যখন শেষ করতে পারবেন, আফটার দ্যাট আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা এখন পর্যন্ত লাস্ট ৯ টা ক্লাসে আমরা শেপ শিখেছি, পেন টুল দিয়ে কাজ শিখেছি, কাস্টম শেপ শিখেছি, কিছু টুলস শিখেছি, শর্টকাট অর লট অফ থিংস শিখেছি এবং ডিজাইন প্রিন্সিপাল যেটা অনেক অ্যাডভান্স জিনিস, একাডেমিক থিওরি, তারও কিছু বেসিক কনসেপ্ট আমরা জেনেছি যে না এখন আমরা টুকটাক হয়তো বা কোনো কিছু ডিজাইন কম্পোজিশন ফর্মে নিয়ে আসতে পারবো। ওকে, সো এখন পর্যন্ত আমরা যা শিখেছি আজকে ট্রাই করব তার মধ্যে থেকে নিজেরা কিছু ক্রিয়েট করার জন্য। সো আজকের এই ক্লাসে হয়তোবা আপনার অনেক বেশি পরিশ্রম হবে। এই ভিডিওটা বারবার দেখতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। দিন শেষে আপনি যত যা শিখেন, যত যা কিছু দেখেন, ডিজাইন ইন্ডাস্ট্রিতে আপনার একটাই টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এর বাহিরে আপনি অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন, অনেকে অনেক কিছু বলবে। এগুলো আসলে ফাইন, ঠিক আছে, বাট দিন শেষে কথা একটাই যে আপনার নিজের প্র্যাকটিস করতে হবে। আপনারা একটা দুইটা প্র্যাকটিস করে যদি আপনি ফিল করেন যে নো, আমি অনেক কিছু শিখে ফেলছি, আমি অনেক কিছু করতে পারবো, বাট যখন করতে যাবেন তখন আসলে আপনি রিয়েলিটি ফিল করবেন। যেমন আজকের এই ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য ওই রিয়েলিটি ফিল করার ক্লাস, যে আসলে আমি কতটুকু করতে পারছি। এটা হচ্ছে নিজের ইভ্যালুয়েশন। আপনি নিজের এভলিউশন যদি নিজে না করতে পারেন তাহলে সমস্যা, নিজের এক্সাম নিজের নিতে হবে। আরেকজন এক্সাম নিয়ে তার মতো করে মার্ক দিবে। বাট আপনি যখন নিজের এক্সাম নিজে নিতে পারবেন যে আসলে আমি কতটুকু করতে পারি এবং কতটুকু শিখেছি, তখন আসলে আপনি বুঝবেন যে আসলে আমার নেক্সট স্টেপ কি হইতে পারে। সো আজকের এই পুরো ক্লাসটাই থাকবে এরকম। আজকে আমরা ইন্ডিভিজুয়াল একটা লোগো ডিজাইন করব। যেহেতু আমরা অনেক কিছু শিখেছি, সো ট্রাই করব লোগো ডিজাইন দিয়ে শুরু করার জন্য, কারণ লোগো ডিজাইনটা একটু সহজ, অনেক বেশি চিন্তা করা লাগে না। বাট লোগো ডিজাইনটা এতটা সহজ কিছু না। লোগো ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে ক্রুশিয়াল পরিশ্রমের কাজ। অনেক কিছু চিন্তা করা লাগে, বাট আমরা যেহেতু বেসিক আছি বা বেসিক স্টেজে আছি, বেসিক স্টেজে আসলে আপনার এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমি প্র্যাকটিস করতেছি, আজকে প্র্যাকটিস করতেছি, কালকে প্র্যাকটিস করতেছি, আগামী 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে আমি তো প্রো হবই। সো এখন আসলে আমি চাইলেই যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি, কারণ আমি শিখতেছি। এখন তো আমি শিখতেছি, এখন আমার আসলে অত অ্যাডভান্স কিছু করার কোনো দরকার নাই, বাধ্যবাধকতা নাই যে আমার ওইটাই করতে হবে, আমার এইভাবে সেভাবে করতে হবে, বা এটা করা উচিতও না। আমরা ডিজাইন ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় ভুল যেটা করি, তাহলে আমরা প্রথমেই অনেক কিছু করতে চাই। আমরা বেনি প্রোডাকশনের মতো ফটোশপ এডিটিং করতে চাই, আমরা উইল প্যাটারসনের মতো লোগো ডিজাইন করতে চাই, আমরা সাঁতারি গ্রাফিক্সের মতো ডিফারেন্ট জিনিস মেক করতে চাই, আমরা এর মতো চাই, ওর মতো চাই, বাট নিজে আসলে ওই জিনিসটা নিয়ে কখনো প্র্যাকটিস করি না, বা যে লেভেল প্র্যাকটিস দরকার হয় আমরা ওই লেভেলে কখনো যাই না বা যাওয়ার চেষ্টাও করি না। আমরা শুধু চিন্তা করি আমরা ওইটা করব, বাট নো, গ্রাফিক ক্লানের প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা ক্লাস, প্রতিটা প্রোগ্রাম প্র্যাকটিস বেস ভাই। কারণ আমি যেটা ফিল করছি বা আমি আরো অনেককে যেটা ফিল করাইছি সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করো, তোমার কোনো মেন্টরের কাছে যাইতে হবে না। তুমি ইউটিউব দেখো, টানা 6 মাস নিজে প্র্যাকটিস করো, তুমি এই ইন্ডাস্ট্রিতে নেক্সট লিডার হয়ে যাবা। সিম্পল, কাজ করতে হবে। সো চলেন কাজ করি। আজকে আমরা আসলে কি করব আমি নিজেও জানি না, আজকে আমি কি করব বা আপনাদেরকে আমি কি শিখাবো, বাট এই ক্লাস শেষে আমরা কিছু একটা মেক করব, এটা শিওর। সো চলুন আমরা আজকে একটা লোগো ডিজাইন করি। কি লোগো ডিজাইন করব, লোগো ডিজাইন আসলে কিভাবে করা যায়, লোগো ডিজাইনের মাইন্ড ম্যাপিং প্রসেস কি, এ লট অফ থিংস। আমি যদি ছোট্ট করে একটু ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরে যে আমার এখানে একটা লোগো ডিজাইনের একটা বানানো আছে।
লোগো ডিজাইন, হোয়াট ইজ এ লোগো? লোগো কি জানি না। ইম্পর্টেন্স অফ লোগোস ইন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ে লোগো কি কাজ করে এটাও জানি না। লোগো ডিজাইনের প্রিন্সিপাল আছে, কোর প্রিন্সিপাল, ওইটাও আমি জানি না। তারপর লোগো ডিজাইন প্রসেস কি? প্রথমে স্কেচ করতে হবে, নাকি প্রথমে আইডিয়া জেনারেট করতে হবে, নাকি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে, নাকি মার্কেটিং টার্মস বুঝতে হবে, নাকি ব্র্যান্ড রিসার্চ করতে হবে? আমি কিছুই জানি না। রেসপন্সিভ নাকি অ্যাডাপটিভ, হোয়াট এভার কি হইতে পারে আমি জানি না, তো কিছুই জানি না। ধরেন আজকে আমি আপনাদের মতো কিচ্ছু জানি না। লোগো স্টোরি রাখতে হবে, ক্রিয়েটিভ লোগো প্রসেস কি, কিচ্ছু জানি না। কেন জানি না? কারণ আমার জানার দরকার নাই, এই মুহূর্তে দরকার নাই, বেসিক ক্লাসে আমার এটা দরকার নাই। এটা আমি শিখবো, আজ শিখি কাল শিখি। আজকে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস যখন করতে যাব তখন তো আমি এমনিতেই শিখে ফেলবো যে আসলে লোগো ডিজাইনটা কি। এই যেমন ধরেন এখন আমি একটা লোগো ডিজাইন করব, তো আমি এখন জানবো না আগে যে লোগো ডিজাইনটা কি, তাই না? সো এগুলো অ্যাডভান্স জিনিসপত্র। আর এই যা যা দেখতেছেন এটা ডিজাইন মাস্টার কোর্স খুব শীঘ্রই আসতেছে, প্ল্যান করতেছে। এটা কমপ্লিট না, এটা বাইরে আমি আশা করছি আপনারা এটা নিয়ে কেউ ডিসকাস করবেন না, এটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো। এ লট অফ থিংস এয়ার, শেষ নাই। সো জাস্ট এতটুকু দেখাইলাম যে আপনাদের বোঝার জন্য যে লোগো ডিজাইনটা কি 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 লাগে আসলে একটা লোগো ডিজাইনের মধ্যে কি কি থাকতে হয়। এগুলো অনেক অ্যাডভান্স কথাবার্তা ভাই। ডিজাইন মাস্টার মানে গ্রাফিক প্ল্যানের লেভেল 2 কোর্সের এক ব্যাপার স্যাপার। সো আমরা আপাতত আছি লেভেল 1-এ আছি, যদি আমি ওভাবে বলি। ওকে, সো এবার চলেন লোগো ডিজাইন করি। লোগো ডিজাইন করতে গেলে আমার কি লাগবে? আমার লাগবে একটা আর্টবোর্ড লাগবে। সো আর্টবোর্ড নিয়ে ফেলবো। সবচেয়ে বেস্ট আর্টবোর্ড 1080p স্কোয়ার সাইজ আসে। এছাড়া আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে 810x600। আপনার ইচ্ছা ভাই, আপনি যে সাইজে নেন, এখানে কোনো সমস্যা নাই। বাট 1080p সাইজটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য বেস্ট। সো এখানে আপনি আপলোড করলে আপনার এই সাইজে কোনো কিছু ক্রপ হবে না। RGB কালারই রাখি আপাতত, পরে যদি মনে হয় যে এটা CMYK-তে প্রিন্ট হবে তখন CMYK মোড দিয়ে নিব। এবার আসেন আমরা কি লোগো ডিজাইন করব। আমরা এখন পর্যন্ত টাইপোগ্রাফি শিখছি, টাইপ শিখছি, অনেক কিছু শিখে ফেলছি। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো শিখে সুকেসে রেখে দিলে লাভ নাই, এটা দিয়ে আমার কাজ করতে হবে। এবার আসেন আমরা কাজে যাই। আমরা আজকে একটা লোগো ডিজাইন করব, একটা ফুড টাইপের লোগো ডিজাইন করব, বা একটু ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করি। একদম সহজ করে বলি ভাই, আপনি যখন কাজ করবেন, আপনি বুঝতেছেন আপনার এখানে কাটতে হবে, তখন আপনি নিজে বুঝে যাবেন আপনার কি দিয়ে আপনি কাটবেন। কাটার অনেকগুলো অপশন আমরা দেখেছি। বেসিক টুলসে এত টাইম দেওয়ার দরকার নাই। টুলস ডাজন্ট ম্যাটার। আপনি কাজ করতে গেলে আপনার টুলস অবজেক্টে কি কি আছে, প্রবলেম আসবে, প্রবলেম সলিউশন করতে গেলে এগুলো আপনি অটো শিখে যাবেন। এবার আসেন কাজে যাই। আমরা প্রথমে একটা লোগো ডিজাইন করব। আমরা ইয়ার কাজ শিখছি, তাই না, যে ফন্ট কালেকশন হাবিজাবি অনেক কিছু শিখছি। তো এবার আসেন ওইটা দিয়ে একটা ডিজাইন করি। কোনো ডিজাইন করতে গেলে আমার অনেক রকমের ডিজাইন আছে। ওয়ার্ডমার্ক লোগো আছে, লেটার মার্ক লোগো আছে, পিক্টোরিয়াল মার্ক আছে, কম্বিনেশন মার্ক আছে, এমব্লেম, ভিনটেজ, মডার্ন ডিজাইন আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন আছে, অনেক কিছু আছে। বাট এত কিছু আমি এই মুহূর্তে একদমই কেয়ার করব না। আমি এখন চিন্তা করব যে একটা ডিজাইন করব। কি দিয়ে ডিজাইন করতে পারি? একটা ছবি আঁকতে পারি, উপরে একটা ছবি থাকবে, নিচে একটা টেক্সট থাকবে, সেটা করা যায়। আবার একটা টেক্সটের মধ্যেও ডিজাইন করতে পারি। সো দুইটা কাজ দেখবো আমরা, খুবই অল্পতে দেখবো এবং চেষ্টা করবো এগুলো বোঝার জন্য যে ইন্ডাস্ট্রিতে আসলে আমার অনেক কিছু শিখতে হবে। আমরা মাত্র শুরু করছি, ফার্স্ট স্টেপ। সো আসেন প্রথমে একটা লেটার দিয়ে লোগো ডিজাইন করি। খুব সহজ একটা ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করি। লেটার মার্ক লোগো ডিজাইন চাইলেই করা যায়, আমরা ইজিলি করতে পারি। বাট আসেন এবার একটা ওয়ার্ডমার্কের মধ্যে একটু ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করি। আর একটা গিমিক চলে আমাদের মধ্যে। গিমিকটা কি? বা আমি যদি একটা কথা বলি না যে কাউয়া ক্যাচাল, ওকে? সো এই জিনিসগুলোতে আসলে মাথা দেওয়া যাবে না। আপনি নতুন ডিজাইনার, আপনার কাজ হইছে প্রচুর কপি করে ডিজাইন প্র্যাকটিস করা। আপনি অমুক একজনের ডিজাইন দেখছেন, ওইটাকে কপি করে নিজে প্র্যাকটিস করেন ওইটার উপরে। 6 মাস 1 বছর পর যখন প্রো লেভেলে যাবেন, লাইক মি আমার মতো যখন যাবেন, যেমন এখন আমি একটা ডিজাইন আপলোড করার আগে আমার অনেক কিছু ভাবতে হয়, যে এটা আমি তো অরিজিনাল ডিজাইন তো করি, বাট ডিজাইন কি রুলসের মধ্যে আছে কিনা। বিকজ অফ দ্যাট আমি এখন ওই যে ভুলভাল কিছু করতে পারবো না, তাই না? আপনারা ওইটা পজিটিভলি নিবেন না। বাট আপনি তো নতুন মানুষ ভাই। কে কি বলছে? কেউ বলছে "এই তুমি তো কপি ডিজাইন করো", তাতে কি হয়েছে ভাই? আমি যখন কন্টেস্টে কাজ করছি, গ্রাফিক লাইনের সবাইকে নিয়ে যখন কন্টেস্টে আমরা কাজ করছি, তখন কপি করতাম না, লাইক দ্যাট ওইরকম কপি না যে গুগলে গেলাম, যাওয়ার পর এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করছি। লাইক এরকম যদি লোগো ডিজাইন লিখে সার্চ করি, যেটা আসছে সেটা দিয়ে আমি হয়তো বা কোনো একটা ডিজাইন করে ফেলছি, বা এটা নিয়ে কন্টেস্টে দিয়ে দিছি, এরকম না। আমরা আইডিয়া কপি করতাম, আইডিয়া বা ইন্সপায়ার্ড হইতাম, বা ইন্সপায়ারেশন নিতাম অন্য ডিজাইন থেকে। বাট ওইটা অরিজিনাল লোগোই হইতো। বাট দেখলে মনে হইতো এই লোগোটা কই যেন দেখছি। বাট তখন আমাদের এত বাধ্যবাধকতা ছিল না। আমার কথা হচ্ছে ভাই আমার ইনকাম করতে হবে, কন্টেস্ট দিয়ে করি আর যে এমনি কপি করে করি আর যা হোয়াট এভার। বাট কপি করতাম না, কারণ কপি করলে তার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যেত না, আইডিগুলো টিকে রাখতে পারতাম না। এই যারা এখন লেভেল 2 হয়েছে, লেভেল 1 হয়েছে, এইচ অ্যান্ড এভরি পার্সন কন্টেস্ট করে আসছে,
প্রচুর পরিমাণে কন্টেস্ট করছে, স্টিল না অনেকে কন্টেস্ট করতেছে, এবং ম্যাক্সিমাম সবাই কিন্তু এই ধরনের কন্টেস্টগুলো যে করতেছে, সবসময় আমরা ইন্সপিরেশন নিতাম, কারণ তখন আমরা নতুন ছিলাম। যখন আপনি নতুন একদম শিখতেছেন, তখন আপনি কোকাকোলা লোগো কপি করলেও সমস্যা নাই, কারণ আপনি শিখতেছেন ওটা কেমনি বানাইতে হয়। এটাই তো আমার কাজ, আমি ডিজাইন না হলে আমি কি শিখবো? সো এই ধরনের কাউয়া ক্যাচাল, এই ধরনের ক্লিক বেট কথাবার্তায় কান দেওয়া যাবে না, গিমিকে কান দেওয়া যাবে না। আপনি কাজ করেন, একটা সময় আপনি নিজে ক্রিয়েটিভ ডিজাইন মেক করতে পারবেন। ওকে, সো এই কথাগুলো কেন বললাম, যে আপনারা নতুন ডিজাইনার তো, সো অনেক জায়গায় অনেক সময় অনেক কথা শুনলে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারেন, যেমন আমি নিজেও ইনফ্লুয়েন্স হই। এখন আমি চিন্তা করি না আমার ডিজাইনের একদম একাডেমিক স্টাইল মেনটেন করে ডিজাইন করতে হবে, স্কেচ করো, স্কেচের আগে অনেক কাজ আছে, মাইন্ড ম্যাপিং করো, এটা করো সেটা করো, তারপর স্কেচ করবা, স্কেচ করার পর সেটাকে তুমি ডিজাইনে কনভার্ট করবা, এটার পরে আরও অনেক কাজ আছে, আমার ব্র্যান্ড স্টাইল গাইডলাইন মেনটেন করো, তুমি তাকে এটা করবা সেটা করবা। আমি এইভাবে চিন্তা করি, বাট এইভাবে কাজ করতে গেলে $200-250 কাজ করতে হবে আমার একটা প্রজেক্টে, কারণ এরকম কাজ করতে গেলে আমার 6 দিন 7 দিন চলে যাবে। এখন এই গিমিক শুনে তো আমার লস ভাই, দিন শেষে এখানে আসছি পয়সা কামাইতে, টাকা কামাইতে আসছি ভাই। আমার এখানে 1 ঘন্টা টাইম দিয়ে আমার চিন্তা করতে হবে এই 1 ঘন্টা আসলে আমি কি ভ্যালুটা নিয়ে আসতে পারতেছি। ওকে, সো আপনারা যেহেতু নতুন, এই জিনিসগুলোতে একদম কান দিবেন না। লোগো যেটা ভালো লাগতেছে ওইটাই প্র্যাকটিস করবেন, ওইটাই কপি করেন। এনভিসির লোগো থেকে মাস্টার কার্ড প্রত্যেকটা লোগো কপি করেন, কপি করে নিজের স্কিল বাড়ান। এখন পর্যন্ত আপনারা কিচ্ছু, সত্যি কথা বলতে তেমন কিছুই শিখতে পারেন নাই, কারণ মাত্র শুরু করছেন, মাত্র আজকে লেসন 10। এরকম অন্তত যখন 100টা লেসন আপনি পাবেন, ওই পরিমাণ প্র্যাকটিস করবেন, তারপর গিয়ে আপনি বলতে পারেন যে আমি ডিজাইন এখন টুকটাক করতে পারি, যেটা আরও অনেক প্রসেস। সো মজা মজা পাবেন যদি কাজ করতে থাকেন। সো লোগো ডিজাইন লিখে সার্চ করার পর কিছুই আসবে না। আজকে আমরা যেটা বলছি, একটা লেটার মার্ক লোগো ডিজাইন করবো, তো লেটার মার্ক করবো নাকি ওয়ার্ড মার্ক করবো? ওকে, ওয়ার্ড মার্ক করি আসেন, ওয়ার্ড মার্ক আপনাদের জন্য ইজি হবে করাটা। সো ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন কি করব? র্যান্ডম একটা লোগো আমার মাথায় আসতেছে, এটা কপি, আগে অনেক জায়গায় আমি দেখছি, বাট আপনারা প্র্যাকটিস করতেছেন, আপনাদের প্র্যাকটিস শিখাইতেছি, এর জন্য করতেছি। সো ফন্ট লাগবে, ফার্স্ট কথা হচ্ছে আমার ভালো ফন্ট লাগবে। ভালো ফন্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ডিজাইন যা করবেন তা দেখতে খ্যাত লাগবে। আপনাদেরকে আমি 2700 ফন্ট দিয়ে দিছি, তারপর অনেকগুলো ওয়েবসাইট দিয়েছি, একটু গ্রুপে যা চেক করেন, দেখবেন গ্রুপের মধ্যে সব কিছু দেওয়া আছে, একটু এক্সপ্লোর করেন, নিজে নিজে এক্সপ্লোর করেন। সো প্রথমে শুরু করবো বিগ জন, একটা ফন্ট আছে, এই ফন্টটা আমি অনেক প্রচুর কাজ করি এই ফন্ট দিয়ে, ভালো লাগে ফন্টটা, বলতো ডিসপ্লে ফন্ট বলা হয় এগুলোকে। সো আসেন আমরা সার্চ দিই, LOCKX, লক্স। লক্স কি একটা কোম্পানি যারা হচ্ছে তালা চাবি মেক করে, লক্স। নিচে আমি দিয়ে দিলাম যে সেকেন্ড লাইন দিয়ে দিব, কি দিয়ে দিব? সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা কি? ট্যাগ লাইন হইতে পারে, স্লোগান হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাগ লাইন স্লোগান এইগুলোই সেকেন্ড লাইন হিসেবে যায়। আবার অনেক লোগো আছে যেখানে কোনো ট্যাগ লাইন স্লোগান কিছুই দেওয়া হয় না। আবার একই লোগোর অনেকগুলো ভার্সন থাকে, কোনোটায় শুধুমাত্র আইকন থাকে, কোনোটায় শুধুমাত্র টেক্সট মানে আই মিন ওয়ার্ড মার্কটা থাকে, কোনোটায় পিক্টোরিয়াল মার্ক থাকে, উপরে ইমেজ সহ থাকে, অনেক রকমের লোগো আছে, এগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সো এবার আসেন একটা সিকিউরিটি লাইন দেই, সিকিউরিটি রিলেটেড একটা লাইন দিব আমি, লাইক দ্য বেস্ট বা আলটিমেট সিকিউরিটি, আলটিমেট সিকিউরিটি, আলটিমেট সিকিউরিটি। ওকে, হয়ে গেছে, একটা লোগো ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। বাট কথা হয়েছে, এরকম লোগো আরো শত শত আছে ইন্ডাস্ট্রিতে এই লক্স ব্র্যান্ড নিয়ে, যদিও হয়তো বা লক্সের অরিজিনাল একটা কোম্পানি আছে যারা ওয়ার্ল্ডের টপ সিকিউরিটি প্রোভাইড করে। এখন আমার কাছে ফিল হইতেছে, প্রথমে আপনি হয়তো বা ফন্ট দিচ্ছেন মাইরাট প্রো, যেটা যে ফন্টটা আমি প্রচুর এটা নিয়ে কথা বলি, দেখতে কিরকম লাগতেছে, জাস্ট টেক্সট। বাট যখনই আমি এটাকে বোল্ড করে দিতেছি, লাইক বিগ জন, পপিন্স, মন্টসরাট, গন্টসরাট, আরও লট অফ ফন্টস, যদি আমি আমার এখানে দেখি, গ্যাকর পার্সোনাল আছে, গ্যাকর পার্সোনাল দিয়ে তো আমি প্রচুর কাজ করি, ইভেন আমাদের ম্যাক্সিমাম ডিজাইন ম্যাটেরিয়াল বা প্রমোশন ম্যাটেরিয়াল, মার্কেটিং ম্যাটেরিয়াল সব গ্যাকর পার্সোনাল দিয়ে করা। ইভেন আপনারা যে এই যে বেসিক কোর্স করতেছেন, যেটা এটার মেইন ডিজাইন যেটা দেখবেন, ওইখানে ওই গ্যাকর পার্সোনাল দিয়ে করা, দেখতে সুন্দর লাগে। এখন কথা হচ্ছে সব ডিজাইন সব জায়গায় সুইটেবল লাগে না। ওকে, সো বিগ জন নেন, আপনি পপিন্স নেন, আপনি আপনার যে ফন্টটা ভালো লাগে। একটু এই ধরনের ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন একটু বোল্ড টাইপের ফন্ট নিতে। বোল্ড টাইপের আই মিন এগুলোকে বলা হয় ডিসপ্লে ফন্ট, বিকজ অফ দ্যাট এগুলো দিয়ে আসলে ডিসপ্লে টাইপ কাজ করে। ডিসপ্লে কি? এই জিনিসটাই যে যা মেক করতেছি আমি, এটা হয়তো বা কোনো শপের উপরে যাচ্ছে বা সব জায়গায় এটাকে ডিসপ্লে করা হচ্ছে। ডিসপ্লে মানে এটা দেখেই একজন একটা
আইডেন্টিফিকেশন সিস্টেম পাচ্ছে যে এটা অমুকের, এটা তার, এটা আমার, এরকম, রাইট? সো ডিসপ্লে ফন্ট, ওকে? এটার অরিজিনাল নামই ডিসপ্লে ফন্ট। এই টাইপের যত বোল্ড দেখবেন, বোল্ড, তারপর একটু কার্সিভ টাইপ, হোয়াট এভার, যেগুলো এইরকম দেখতে, এগুলোকে বলা হয় ডিসপ্লে ফন্ট। লাইক সান সেরিফ, সেরিফ ওই রকমই বলা হয় ডিসপ্লে ফন্ট। এখন ডিসপ্লে ফন্ট সব কিছু হইতে পারে, সেরিফ হইতে পারে, সান সেরিফ হইতে পারে, স্ক্রিপ্ট হইতে পারে, রাস্টিক হইতে পারে, সব হইতে পারবে, ওকে? আশা করি আপনার এই জায়গাটা ক্লিয়ার। এবার আসেন একটা ডিসপ্লে ফন্ট দেই, লক্স, এটা অনেক বেশি বোল্ড হয়ে যায়, তাই না? বোল্ড হলে আমাদের জন্য ভালো, বাট আমি চাচ্ছি এই যে মাঝখানে যে ওটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এটা আরও বেশি পারমানেন্ট থাকার জন্য। সেক্ষেত্রে আমি চলে যাব পপিন্সে, কারণ আমি জানি পপিন্স, ওকে ফাইন, পপিন্স বোল্ড নেই। এবার আসেন এটা দিয়ে একটা ডিজাইন করা যায় কিনা, আসেন দেখি। সো আমরা এর আগের ক্লাসে কি শিখেছিলাম? আমরা কাটিং শিখছি, তাই না? এবার যেহেতু আমি কাজ করবো, এটা অনেক বড় করে নিব। আপাতত ট্যাগলাইন হাবিজাবি যা আছে সব ডানে বামে সরায় রাখি, এটাকে মাঝখানে রাখবো। রাখার পরে যেহেতু এটা অ্যাজ এ কি আছে, একটা ফন্ট, এখানে কোনো আউটলাইন নাই, কিন্তু এটা ভেক্টর ফরম্যাট না। এখন এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ড্রপ ডাউন অপশন চলে এসেছে। এখান থেকে দেখেন ক্রিয়েট আউটলাইন্স, ক্লিক করবেন, এটা আপনার ভেক্টর ফরম্যাটে চলে যাবে। সো আমার আসলে এই ভেক্টর ফরম্যাটটাই এই মুহূর্তে জরুরি বা আমার লাগবে। সো এবার আসেন এটাকে কাটবো। কি কাটবো? এটার মধ্যে কি এমন করলে এটা দেখতে তালা চাবির মতো লাগবে? অলরেডি এটা তালা চাবির মতো হয়ে আছে, বিকজ অফ দ্যাট এই যে সির যে এই যে এখানে যে নেগেটিভ স্পেস যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তালার যে নিচে যেখানে আমরা চাবিটি ইনপুট করি, ওই জায়গাটার মতো দেখাচ্ছে। অলরেডি হয়ে গেছে আমার লক্সের স্টাইল, বাট এটাকে আমি আরও একটু পার্মানেন্ট করে দিব। কাটবো, কাটার আগে এটাকে এখন যেহেতু আউটলাইন করে ফেলছি, ভেক্টর ফরম্যাট করছি, এটাকে আনগ্রুপ করে দিব, কারণ সবগুলো একসাথে জয়েন আছে। সো এখন আমি কাটতে গেলে ঝামেলা হবে। সো মাউসের রাইট বাটন, আনগ্রুপ, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, আনগ্রুপ হয়ে গেছে আমার, রাইট? সিম্পল। এবার আসেন এটাকে কাটি। কাটার জন্য আমি অনেকগুলো অপশন নিতে পারি। ডিজাইন এমন একটা জিনিস, বিশেষ করে ইলাস্ট্রেটর, এখানে এক একজন এক এক রকমভাবে কাজ করে, এক একজন এক এক রকমভাবে সে প্ল্যান করে। সো আসলে আপনি কি কাজ করছেন বা কি কি করবেন, এর থেকেও বেশি জরুরি আসলে আপনি কাজটা করার আগে প্ল্যান করতে হবে যে আমি এখানে কি করতে পারি। এখন যেহেতু আপনার নতুন, আপনারা এটাই প্র্যাকটিস করেন। আপাতত এত এত চিন্তা ভাবনা, এত মাইন্ড ম্যাপিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভিটি বাড়ানো, এগুলো একটু সাইডে রাখেন। এখন শুধু জাস্ট প্র্যাকটিস করেন। ওই যে আমি বলি না যে টুলস অপারেটর, আগে টুলস অপারেটর হন, তারপর আপনি ডিজাইন এক্সপার্ট হবেন। ওকে, সো আসেন এটাকে কাটি। পেন টুল দিয়ে কাটবো। আপনি পেন টুল দিয়ে কাটতে পারেন, আপনি আরও লট অফ অপশন দিয়ে কাটতে পারেন। এবার আমি পেন টুল দিয়ে কাটায় দেখাই, আরও 2-3টা টুলস দিয়ে ট্রাই করবো কাটার জন্য। এখানে বেসিক্যালি আমি যেটা করবো কি, তেমন কিছুই করবো না। এখান থেকে ওই যে তালার যে নিচের যে হোল্ড, ওটাকে কি বলে, হোল্ডার বা সামথিং, ওইটা করব। সো এই যে একটা শেপ ড্র করছি কাটার জন্য, এই এই দুইটা শেপ সিলেক্ট করে বা এটাকে সিঙ্গেল সিলেক্ট করে অবজেক্টে যাব, পাথ, কারণ আমি জানি পাথের নিচে ডিভাইড অবজেক্ট ভিলো দিলে এটা কেটে পড়ে যাবে। কেটে গেছে, একদম অরিজিনাল তালার কাট আউট চলে আসছে, রাইট? এটা মনে হয় এই লক্সের এই কনসেপ্টটা আমি অনেক জায়গায় দেখছি, এবং প্রত্যেকটা ক্লাসে ওই যে যারা অ্যাডভান্সে ছিল আমাদের, আমাদের টিমমেট সবাইকে আমি এই সেম স্টাইলে কাজ শিখেছি ভাই। সো করতে হবে এটাই। এটা একটা করতে পারেন। আরও একটা অপশন আছে আপনার হাতে। আর একটা অপশন আছে, ধরেন রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুলটা এভাবে ড্র করি। ড্র করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ট্রাই করি যে কিছু করা যায় কিনা, দেখি আসেন। এখানে ডাবল ক্লিক করে অ্যাঙ্কর ধরে টান দিলে এটা হয়ে যাবে। এটা আরও সুন্দর হবে, একদম এক্সাক্ট হবে। কিভাবে করছি আবার দেখাই আপনাদেরকে। এখন আমি যা দেখাই এগুলো জাস্ট একটা দুইটা দেখাই, আপনাদের নিজেদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই, আদারওয়াইজ কোনো লাভ নাই। নিলাম সাইজ মতো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে রেড কালার করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি তো চাচ্ছি এখানে একটা কাট আউট করার জন্য, তাই না? সহজে বুঝাই আর কি। সো এই যে কোনো একটা কর্নার ধরে ডাবল ক্লিক করার পরে দেখবেন একটা কর্নারের ড্রাইভার চলে আসছে, তাই না? যেটা দিয়ে আমরা যদি ভিতরের দিকে টান দিই এটা রাউন্ড হবে, রাউন্ড ফিগার হয়ে যাবে। আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজ করা যায়। সো এবার এটাকে আমি ডাবল ক্লিক করে এক কোণায়, আর যদি আপনি একসাথে ক্লিক করেন তাহলে দুইটা আসবে, বা পুরোটা সিলেক্ট করলে 4টা ড্রাইভার চলে আসবে, বা 4টা কর্নার পয়েন্ট চলে আসবে। সো এগুলো দরকার নেই। আমি যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করব, তাহলে একটা যখন আসছে তখন ওইখানে ক্লিক করে ড্রাগ করে একটু সাইডে নিয়ে যাই, তাহলে দেখবেন ওইটা সরে গেছে। সেম জিনিস আবার এখানেও করব। ওকে, করার পরে
এবার আপনি কাটেন, অবজেক্টে যা কাটেন। এখন আমি বারবার কেন অবজেক্টে যে আমার কাটতে হবে, কারণ যেহেতু সহজ আছে আমি পুরোটা সিলেক্ট করি, বা পুরোটা না, যেটা যেটা কাটবো ওইটা ওই অবজেক্ট, অবজেক্ট না বলে শেপ বলি আমরা, তাহলে আপনারা হয়তো বা বুঝতে ইজি হবে আপনাদের জন্য। সো পুরো শেপটা আমি নিলাম, নেয়ার পরে আমি কি করতেছি, আমি শেপ বিল্ডার নামে একটা টুল আছে, আমরা জানি শেপ বিল্ডার টুলের কাজ দেখেছি আমি। শেপ বিল্ডার টুলস নিলাম, নেয়ার পরে এখন এটা প্লাস ফরম্যাটে আছে দেখেন। প্লাস ফরম্যাটে আপনি যেখানেই ক্লিক করবেন ওই যে নেগেটিভ যে শেপ যেটা আছে ওইটা কিন্তু ফিল হয়ে যাবে। বাট যখন আপনি এই টুল শেপ বিল্ডার টুল সিলেক্ট করলেন, করার পর আর্টবোর্ডে আসেন, আসার পরে এক হাত দিয়ে অল্টার এএলটি চেপে ধরে রাখেন, তখন দেখবেন এটা মাইনাস ফরম্যাটে গেছে। এখন আপনি এখানে যাকেই ক্লিক করবেন ওইটা কিন্তু কেটে পড়ে যাবে। সো আসেন আমরা কেটে ফেলে দিই, সিম্পল হয়ে গেল। আবার আরও একটা অপশন করা যায়, একই কাজ অনেক অনেক রকমভাবে করা যায়। সো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আপনি ট্রাই করবেন মাল্টিপল অপশনগুলো শেখার জন্য। এটা তো করলাম, দুইটা দেখলাম, একটা হচ্ছে পাথফাইন্ডার দিয়েও আমি কাটতে পারি, আমি এখান থেকে শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি। এখন এই কাটাকাটিটা খুবই এক্সপার্ট হইতে হবে ভাই, দুইটা জিনিস এক্সপার্ট হইতে হবে। আদার যে এই যে এখনও প্রায় অনেক টুলস আছে, বিশ্বাস করেন আর না করেন, অনেক টুলস আছে আমি আমার লাইফে এখন পর্যন্ত হয়তো বা ইউজ করি নাই, কারণ ওই ধরনের স্পেসিফিক কাজ আমি করি না মার্কেটে, এর জন্য হয়তো বা ইউজ করা হয় নাই। তার মানে কি আমি কাজ করতেছি না, চলে ফিরে তো খাইতেছি। সিম্পল হিসাব, সব ডিজাইনই তো করতে পারতেছি। আপনি ট্রাই করবেন পেন টুল এবং এই যে কাটাকাটি, মানে এই যে অবজেক্ট একটা শেপ দিয়ে আরেকটা শেপ কেটে ফেলে দেওয়া, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করার জন্য, তাহলে দেখবেন যে আপনার ইজি হবে যখন অ্যাডভান্স কোনো কিছু শিখবেন, তখন আপনাদের জন্য সহজ হবে এই কনসেপ্টগুলো। সো এটা সিলেক্ট করি, দুইটা জিনিস দেখলাম, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারে যাওয়ার পর দেখবেন অনেকগুলো শেপ মোডস আছে, পাথ ফাইন্ডার্স আছে। শেপ মোড কি, এখন যদি আমি এখানে ক্লিক করি ইউনাইট, অলরেডি আমাকে লেখা দেখাইতেছে ইউনাইট। ইউনাইট মানে কি আমরা জানি যুক্ত করে দেওয়া বা কাপল করে দেওয়াটা। এখানে আবার একটা অপশন আছে মাইনাস ফন্ট, ফন্টের উপরেরটা মাইনাস হয়ে যাবে কোনো, আবার আইকনগুলো দেখলে আপনি অলমোস্ট সব বুঝে যাবেন যেখানে কি কি করা যায়, বা আপনি নিজে কয়েকটা টিপে টিপে করে দেখবেন, তাহলে তো হয়ে যাচ্ছে, বেসিক শিখে ফেলছেন, টাকা খরচা করা লাগতেছে না, বা একটু ইউটিউব দেখে দেখেন যে পাথফাইন্ডারে কি কি অপশন আছে। আফটার দ্যাট আপনি ডিজাইন শিখবেন, সহজ করে দিলাম। সো আমি দেখেন পাথফাইন্ডার্সের নিচে এখানে একটা ডিভাইড অপশন আছে, আইকনটার দিকে তাকালেও বোঝা যায় যে এ সবাইরে টুকরা টুকরা করে ফেলবে একদম। সো আমি তো চাই ওইটা টুকরা হয়ে গেছে, বাট এখন আপনি বলতেছেন কই ভাই হয় নাই তো। ও যখন টুকরা করে ও তো জানে যে শেপগুলো 40টা 50টা শেপ থাকবে, সব যদি আলাদা আলাদা করে দিই তাহলে ডিজাইনারের ঝামেলা হয়ে যাবে, সে হয়তো বা কোনো একটা শেপ মিস করবে। দিস দ্য রিজন যখনই আপনি পাথফাইন্ডারে এখানে ক্লিক করতেছেন যে কোনো একটাই, যেটাই ক্লিক করেন এটা গ্রুপ করে দিবে, এটা আপনার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিচ্ছে, এবার দেখেন টুকরা টুকরা হয়ে গেছে, পার্ট বাই পার্ট হয়ে গেছে। এখন এভাবেও একটা কনসেপ্ট রাখা যায়, দেখতে সুন্দর লাগতেছে, একটু ইউনিক লাগতেছে, তাই না? রাখতেই পারেন আপনি যেভাবে চিন্তা করেন, সিম্পল, কাজ শেষ। ভিতরে একটা আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে, পাথফাইন্ডার দিয়ে যা কাটবেন ভিতরে কিন্তু একটা শেপ ক্রিয়েট হবে। সো ওইটা আউটলাইন হিসেবে থাকে, যদি আমি কালার দিয়ে দিই এরকম চলে আসবে। সো এটাকে সরাই দিই, বা আপনার যদি মনে হয় না ভাই আমার কনসেপ্টই এরকম যে আমি এটা মাঝখানে রাখতে চাচ্ছি, হ্যাঁ, দেখেন এখানে এখন অনেক কিছু মিনিং প্রকাশ পাচ্ছে। আমরা যে বলি না, যা বলি যে লোগোর মধ্যে স্টোরি থাকতে হয়, এটা থাকতে হয়, সেটা থাকতে হয়। স্টোরি কি, স্টোরি এই যে এটাই যে আমি ওটাকে কনভার্ট করতেছি তালার নিচে যে পিন হোল থাকে বা কি হোল যেটা থাকে, ওই কি হোলটাকে এখানে দেখাইতেছি। আবার এটাও রাখতে পারেন আপনি যদি মনে করেন যে না আপনি এরকম একটা স্টোরি দিতে পারতেছেন, এখন এই শেপটা দিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি। নর্মালি তো আমি তালার ইয়াটা বুঝাতে চাচ্ছি, তাই না? এটা দিয়ে আমি আরো অনেক কিছু বুঝাতে চাচ্ছি, যেমন রেড কালার দিয়ে স্ট্রেংথ বোঝানো হয়, অ্যাঙ্গার বোঝানো হয়, সিকিউরিটি আমি বুঝাইতেছি, রেড কালার দিয়ে সিকিউরিটিকে বা সিকিউরিটি কনসেপ্টটাকে আমি ডিফাইন করতেছি, সিম্পল। সো এইভাবে করে আসলে লোগো স্টোরি চলে, যদিও লোগো স্টোরি এত সহজ কিছু না, অনেক কিছু আছে লোগো স্টোরির মধ্যে, অনেক প্ল্যান করে কাজ করতে হয়। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ওগুলো শিখবো, যখন আরো আরো যখন আমি এই বেসিক যখন শিখবো, যখন অ্যাডভান্স প্রসেসে যখন যাব, তখন ওগুলো ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে শিখবো কেন করতেছি, লোগো কেন, যে কোনো ডিজাইন একটা টাচ করলেও, ডিজাইন একটা ফোঁটা দিলেও এটা আসলে সুনির্দিষ্ট কারণ থাকা লাগে, বলতে হয় যে আমি এটা এই কারণে করছি। দিস দ্য রিজন যে আসে যে ডিজাইন করলেই হয় না, ডিজাইনের শেষে ডিজাইন স্পিচ মেক করতে হয়, ডিজাইন প্রেজেন্টেশন করা লাগে। ইনশাল্লাহ ওগুলো আমরা শিখবো। সো আপাতত এটা কেটে ফেলে দিই, বা আপনার মন চাইলে আপনি রাখতেও পারেন, বা আপনার যদি মাথায় আসে যে না আমি লক্স না আমি অন্য কিছু করব, ডু ইট। সো আমার এই হচ্ছে বেসিক ডিজাইনটা হয়ে গেছে। সো এবার আসেন
কম্পোজিশন মেক করা। হোয়াট ইজ কম্পোজিশন? এই যে আমরা যেটা শিখছি যে অ্যালাইনমেন্ট, ডিজাইন প্রিন্সিপালের মধ্যে। এখন কোনো ব্র্যান্ডের ডিজাইনই এত সিম্পল হয় না। বাট এর থেকেও অনেক সিম্পল হয়। যেমন Xiaomiর কথা বলি যদি আমি, পেপসির কথা যদি বলি, যত ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ড আছে, যত টপ ব্র্যান্ড, মাল্টি মিলিনিয়ার ব্র্যান্ড, তাদের লোগো ডিজাইনগুলো একটাবার জাস্ট দেখবেন আর চিন্তা করবে যে কেন এটা এত সহজ, এত ইজি? এটা তো আমাকে দিলে আমি 30 সেকেন্ডে করে দিতে পারবো। দ্যাটস ট্রু, আপনি 30 সেকেন্ডে করতে পারবেন। বাট ওই লোগোর পিছনে ব্যাক এন্ডে এত পরিমাণ ইনফরমেশন, এত পরিমাণ রিসার্চ, এত পরিমাণ থিঙ্কিং, এত পরিমাণ মাইন্ড ম্যাপিং, এগুলো করতেই আপনার ২, ৩, ৪, ৫ মাস চলে যাবে। আফটার দ্যাট আপনি একটা সিম্পল কিছু করতে পারবেন। তো ডিজাইনের মজাটা হইছে এই জায়গাটায়। ওকে? সো আপনি অনেক কিছু চিন্তা করবেন, সেটা খুব অল্পতে একটা সিগনেচার দিয়ে বুঝায় দিবেন। যেমন নাইকির যে লোগো ডিজাইন যেটা আছে, নাইকি ব্র্যান্ড যেটা জুতার, ওদের লোগোটা দেখেন, যেটা আপনারা প্র্যাকটিসও করছেন। জাস্ট একটা কর্নার চলে গেছে। এটা কি? এটা দিয়ে কি মিন করতেছে? খুঁজেন। না খুঁজে যদি নাও পান সমস্যা নেই। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করব, বা লাইভ ক্লাসে এটা নিয়ে আমি প্রচুর আলোচনা করছি। অনেকে এই একটা ডিজাইন দিয়ে, নাইকির ডিজাইনটা দিয়ে আমি ডিজাইন স্টোরি কিভাবে মেক করে সেটা শিখায় ফেলছি। সো আপনাদেরকে ওইটা শিখায় ফেলবো। বাট তার আগে নিজে একটু ভাবেন। এবার আসেন যে ডিজাইন তো রেডি, গ্রুপ করলাম, অ্যালাইনমেন্ট করে ফেলছি। ডিজাইন এত সিম্পল হবে না। নরমালি আমরা ৫, ১০, ৫০, $১০০, $৫০০ বাজেটের ডিজাইনে আসলে এত সহজে আপনাকে ক্লায়েন্ট ছেড়ে দিবে না। সে ভিজুয়ালি অনেক কিছু চাবে। সে বলবে যে ভাই আমার এখানে একটা লাইন ইউজ করো। তখন আপনারা এই লাইনটি ইউজ করতে হবে। এখন যখন আমি এই লাইনটি এখানে এইভাবে ইউজ করতেছি, এখন দেখেন কিরকম লাগতেছে। লক্সটা অনেক বড়, ট্যাগলাইনটা ছোট, খুবই ছোট। এই ফন্টের কারণে এখানে যে ভিজুয়াল হায়ারার্কি তৈরি হচ্ছে, হোয়াট ইজ হায়ারার্কি? হায়ারার্কি হইছে যে এই যে দেখতেছে আমার চোখে ১ম যেটা পড়তেছে, এর আগের লোগো না, সরি, ডিজাইন প্রিন্সিপালে যে বলেছিলাম মেবি, যে ফোকাল পয়েন্ট, তাই না? আমরা বলেছিলাম যেটা সহজে চোখে পড়ে, ওই জিনিসটাই হায়ারার্কি বলা হয়। ওভারঅল যেটা আমার ফোকাল পয়েন্টটার ডিজাইনের ল্যাঙ্গুয়েজে সহজ করে বলি যে হায়ারার্কি বলে। হায়ারার্কি, হায়ারার্কি ফন্ট দিয়ে হয়, হায়ারার্কি কালার দিয়ে হয়, হায়ারার্কি এ লট অফ থিংস দিয়ে হয়। যেমন আমি যদি এখানে একটা সিঙ্গেল ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিই, এটাকে যদি আমি এখান থেকে এই কালার করে দিই, তখন এটা হচ্ছে হায়ারার্কি ক্রিয়েট করছি। শুধু হায়ারার্কি না, আরও অনেক কিছু এখানে আমরা ক্রিয়েট করে ফেলেছি। সো একটু ওই জিনিসগুলো ট্রাই করবেন মাথায় রাখার জন্য। বাট আমার তো প্ল্যান এইটা না। আমার প্ল্যান হয়েছে ওভারঅল কম্পোজিশন ঠিক করাটা। এখন দেখেন আমি চাচ্ছি লক্সেও নজর যাবে, আল্টিমেট সিকিউরিটিতেও নজর যাবে। তাহলে আমি কি করব? হয় লক্স ছোট করে দিব, অথবা আল্টিমেট বড় করে দিব। মানে দুইজনকে আমি মোটামুটি কাছাকাছি নিয়ে আসতেছি। এখন যখন আমি আল্টিমেট সিকিউরিটি এত বড় করে দিতেছি, তখন আমার দেখে মনে হচ্ছে যে অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি, তাই না? অনেক বিজি মনে হইতেছে। আগের মতো ওই যে সফিস্টিকেট, বা আরো সহজ করে কিভাবে বলা যায় যে সৌন্দর্য, অ্যাস্থেটিক, দেখতেই ভালো লাগে, প্রথম দেখায় প্রেম, লাইক দ্যাট, এরকম কিছু হইতেছে না। এখন নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, এরকম একটা ফিল আমি ফিল করতেছি। জানি না আপনারা ফিল করতেছেন কিনা। তাহলে এটা আমার কি করতে হবে? এটা আগের পজিশনে নিয়ে যেতে হবে। কারণ আগের পজিশনে নিয়ে গেলে তো আবার অনেক ছোট লাগতেছে। তাহলে এটা আপনি মেনটেন করেন যে মাঝামাঝি নিয়ে আসেন। মাঝামাঝি নিয়ে এসে কি হয়ে গেল? হয়ে গেছে, আমি গ্রুপ করে নিই উপরেরটা। দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করলাম, মিডিয়াল অ্যালাইনমেন্ট, যেটা ডিজাইন প্রিন্সিপালের একটা বিগ রুলস। আপনি সবসময় অ্যালাইনমেন্ট মাথায় রাখবেন। এটাকে আরেকটু অ্যাডভান্স করতে পারি, দেখতে সুন্দর লাগবে মেবি, আই এম নট শিওর, বাট ট্রাই করে দেখতে পারি যে নিচের যে ফন্ট যেটা আছে, এটার মাঝখানে ট্র্যাকিং বাড়িয়ে দিই। আই গেস আপনারা জানেন যে ট্র্যাকিং কি, যেহেতু আমরা ক্লাস করে আসছি, কি বলে, ফন্ট অ্যানাটমি নিয়ে অনেক অ্যাডভান্স কিছু দেখছি। বাট এত কিছু মাথায় রাখা লাগবে না, বেসিক কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। ওকে? মানে ডিজাইন সেন্সটা মাথায় থাকাটা জরুরি। কনসেপ্ট থিওরি সারা জীবন পড়তে পারবো, বাট কাজ করতে হবে প্র্যাকটিক্যালি। মানে দুইটা লেটারের মাঝখানে স্পেস বাড়ায় দিব, বা ট্র্যাকিং বলে। এই যে এখানে দেখবেন যে আপনারা যদি ক্যারেক্টারে আসেন, ক্যারেক্টার ঠিক এই জায়গাটায় আছে, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। আমি চাইলে এই দুইটার মধ্যেও বাড়াইতে পারি। দুইটার মধ্যে কিভাবে বাড়াবো? দুইটা লেটার এভাবে সিলেক্ট করব, করার পর এবার দিলেই জাস্ট দুইটার মধ্যে বাড়বে। বাট আমি চাচ্ছি প্রত্যেকটার মধ্যে বাড়বে, স্পেসটা বাড়বে, গ্যাপটা বাড়বে। তাহলে আসেন ট্র্যাকিং করে দিই। প্রথমে ২০০ করে দিব। ট্র্যাকিংটা করে দিলে একটু দেখতে ভাল লাগে। ৪০০,
একটা মানে প্রিমিয়াম ফিল আসতেছে, তাই না? ট্র্যাকিং বাড়াইলে ডিজাইনের প্রিমিয়াম ফিল চলে আসে। আহ, এটা একটা খুব লুপ হোল। আমার সব ডিজাইন আমি ট্র্যাকিং করতে চাই, বাট অ্যারেঞ্জমেন্ট যদি ঠিক হয় তাহলে আপনি করতে পারবেন। আমরা ট্র্যাকিং বাড়িয়ে ফেলছি, ওকে ফাইন। বাট তারপরও এখানে কিছু একটা মিসিং আছে। কিছু একটা মিসিং আছে কি, এই যে এই নিচের যে আলটিমেট সিকিউরিটিটা লিখেছি, এটা আরেকটু লাইট হলে ভালো হতো। আমি ফিল করতেছি, বাট এরকম রাখলেও কোনো সমস্যা নাই। ডিপেন্ড করে আমার উপরে, যেহেতু অনেক বেশি মোটা দিছে। ওই যে অনেক আগে একটা কথা বলছি যে দুইটা মোটা মানুষ এক জায়গায় থাকলে দেখতে খারাপ লাগে না, বাট মিসম্যাচ হলে সমস্যা। সেই হিসেবে এটা ঠিক আছে, সো এটাকে আমরা উপরে রাখি। এবার আসেন ডিজাইনের ভার্সন ক্রিয়েট করাটা। ডিজাইন কিছু ভার্সন ক্রিয়েট করবো আমি এখান থেকে। আলটিমেট এটা হয়তো বা পপিন্সে যাই, গিয়ে দেখি কিরকম লাগে। দেখতে ভালো লাগবে না, কারণ হচ্ছে নিচে সব স্মল ক্যাপ আছে। অল ক্যাপস করে দিই। অল ক্যাপস যখন আমি করে দিতেছি, ওইটার মতোই লাগতেছে, বাট এটা আরেকটু সুন্দর লাগতেছে। এবং যেহেতু আমার কাছে বিগ জনের পুরো ফন্ট ফ্যামিলি নাই, সো আমি এক্সপ্লোর করতে পারতেছি না সবগুলো ফন্ট বা সবগুলো অপশন আমি কিন্তু এক্সপ্লোর করতে পারবো না। তাহলে আমার এখন কি করতে হবে, এটাকে পপিন্সে গেলাম, একটা দুইটা ফন্টেরও একটু প্যারিং শিখি। পপিন্সে যাওয়ার পরে পপিন্স ফন্ট ফ্যামিলি, নিচে এক্সট্রা বোল্ড আছে, এখান থেকে বোল্ড করে দিয়ে দেখি। একটু কমায় দিতেছি, বোল্ডনেস কমায় দিলাম, সেমি বোল্ড করে দিই। নো, বোল্ড পারফেক্ট। দেখেন এটা থেকে এটা আরেকটু মেবি বেটার লাগতেছে, বা এটাও সুন্দর লাগতেছে। সো ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে করেন। এখন এটা কেন করতেছে, এই স্পেসটা ফাঁকা রাখার জন্য। আবার আপনি চাইলে এটাকে রেগুলারও করে দিতে পারেন, জিরো করে দিয়ে এটা মাঝখানেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে যে প্রবলেমটা, এই যে দুইটা জায়গা যে আমার নেগেটিভ স্পেস, এই একটা নেগেটিভ স্পেস, এখান থেকে একটু নেগেটিভ স্পেস, এটা মিসম্যাচ লাগতেছে। কেন লাগতেছে সেটা বলি এবার। বিকজ অফ দ্যাট আমার পুরো লোগোটার মধ্যেই প্রচুর পরিমাণে নেগেটিভ স্পেস, আমি প্রচুর কাট আউট করছি, এটা করছি সেটা করছি, রাইট? তাহলে এই সেম জিনিসটা নিচে ওই জায়গাটা ফিল আপ করতে হবে। অনেক বেশি নেগেটিভ স্পেস থাকলে ডিজাইনের মধ্যে, তখন আসলে ভিজুয়ালি একটা মানে কি অড নয়েজ তৈরি করে। ওকে, সো এই নয়েজটা কমায় ফেলতে চাচ্ছি আমরা। দিস দ্য রিজন যে আমরা এখানে 200 না 400 500 করে দিতেছি, হয়তো বা 600 করলে আরও ভালো লাগবে। তখন হলো যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো এভাবে করে আমি ডিজাইন ভার্সন ক্রিয়েট করব। লট অফ থিংস করব, প্রচুর কাজ করতে হবে। অনেক কাজ করলে অনেক এক্সপেন্স চলে আসবে। এবার আসেন এটার মধ্যে একটা কালার দিব। কি কালার দিব? দুইটা লোগো, দুইটাই যে কোনো একটা রাখতে পারেন। আমি এখান থেকে একটু ফাঁকা রাখছি, হয়তোবা এটা অতটা খারাপ লাগতেছে না। বাট যখন আমি একদম অনেক বেশি ফাঁকা রাখবো, তখন দেখতে ভালো লাগবে না এই লোগোর জন্য, অন্য লোগোর জন্য না কিন্তু। ওকে, আশা করি এই কনসেপ্টগুলো সবাই বুঝতে পারতেছেন। প্র্যাকটিস করবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এবার আসেন এই যে ডিজাইন করছি, যাই করছি না কেন, এবার এটাকে কালার দিব আমরা। সহজ কালার, জেনেরিক কালার, এগুলোই দিয়ে দেখি। এটা এই কালারটা দিয়ে দিলাম। আর নিচে আসলে কি কালার দিব? কালার পেয়ারিং। এতক্ষণ তো ফন্ট পেয়ারিং করলাম, দুইটা ডিফারেন্ট ফন্ট পেয়ার করছি। এবার আসেন কালার পেয়ারিং করছি। কালার পেয়ারিং করার আগে আপনার কালারটা খুব ভালো বুঝতে হবে। যদিও হয়তো বা আপনাদেরকে ওইভাবে আমি এখনও বিগ কালার ক্লাস দেইনি। বিগ কালার ক্লাস নেক্সট ক্লাসটাই আমাদের লেসন 11ই থাকবে কালারের উপরে। আমরা কালার শিখবো, কালারের সব কিছু জানা ট্রাই করবো, বেসিক পর্যায়ে যা যা আছে, যেটা আমার ইন ফিউচার যাতে আর না লাগে। এখানে আমি আপাতত যেটা করতে পারি, গ্রে স্কেলে যাব। যে কোনো কালারের সাথে আপনি গ্রে স্কেল পেয়ার করতে পারবেন। দিস ইজ দ্য রিজন যে দেখবেন ছেলে মানুষ যারা হয়, বা আমাদের মতো যারা মেল যারা, তারা আসলে জুতোটা সবসময় ব্ল্যাক বা মিনিমাল কালার পরা ট্রাই করে। ব্ল্যাক হোয়াইট এর মধ্যে খুব বেশি কালারফুল ম্যাক্সিমামই পার্সন অ্যাভয়েড করে। দেখবেন যে সব রকমের কালারের সাথেই ব্ল্যাক পেয়ার করা যায়। রিয়েল লাইফ থেকে সবসময় কালার এক্সপিরিয়েন্স নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। আলটিমেট সিকিউরিটি এটা এতটা ব্ল্যাক রাখবো না, আমরা এটাকে কি করব, গ্রে স্কেলে যাব। দেখেন দেখতেই জোস লাগতেছে, তাই না? এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেল নেওয়া যায়, আমি জানি না অ্যাডভান্স হবে কি না। যদি এইখানের এই কালার শেড ক্রিয়েট করি, কালার শেড মানে শ্যাডোটা নিয়ে আসবো। শ্যাডো নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, ওভারঅল কালার যেটা আছে তার থেকে এই জায়গাটা ওসি, এটাকে একটু ডিপ করে দিতে হবে, বা আমি একটু লাইট করে দিয়ে দেখি। লাইট হলে সেটাকে বলা হচ্ছে টিন্ট। দু একটা শব্দ বলতেছি, টিন্ট, শ্যাডো, হাবিজাবি, আপাতত মাথায় না থাকলেও সমস্যা নেই, এগুলো আমরা পরে জানবো। এখন দেখেন যখন আমি ওসি করে দিতেছি, ওসির কালার চেঞ্জ করে দিলাম, তখন দেখেন যে এলকেএস এর থেকেও আমার এই জায়গাটায় বেশি নজর চলে যাইতেছে। ডিপেন্ড করে এটা কি আপনি ইচ্ছা করে রাখতেছেন কিনা। যখন একটা লোক
বা একজন অডিয়েন্স, আপনি ডিজাইন করতেছেন কার জন্য? অডিয়েন্সের জন্য ডিজাইন করতেছেন। অডিয়েন্স হয়তোবা সে ১ম এ ওসি দেখলো। ওসি কি? বা ভিজুয়ালি ওইভাবে ক্রিয়েট হচ্ছে কিনা? তার মানে কি আমি এটা করতে পারতেছি না এই লোগোর ক্ষেত্রে। তখন আমার এটাই দিতে হবে। বা আমি হয়তোবা পারি যে এটা থেকে এটা করতে পারি। তাও কিরকম একটা ভিজুয়াল নয়েজ ক্রিয়েট হচ্ছে। বাট এটা করলে আবার সুবিধাটা কি? যে আমি এইটাকে আইকন হিসেবেও সব জায়গায় ইউজ করতে পারতেছি। যেটা দেখবেন পেপসি, বড়, বড় ব্র্যান্ড যেটা করে। ওরা জাস্ট আইকন ইউজ করে। এই আইকন দেখে আপনি বুঝতেছেন এটা কার। বিশেষ করে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, লাইক ফেসবুকে এই যে দেখেন ছোট, ছোট যে আইকনগুলো আছে না, এগুলোকে বলা হয় ফ্যাবিকন। এই ফ্যাবিকনে ইউজ করতে পারে ও। ওকে? সো অনেক কিছু করা যাবে। বাট আপনি এটা কি ইচ্ছাকৃত করতে চাচ্ছেন কিনা? যেমন আমি চাচ্ছি এটাই থাকবে, বাট এটার থেকে একটু কালার ডিফারেন্ট হবে। যেমন আমি যখন এখানে এই কালারটা দিতেছি অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে এবং নজরটা পুরো ফোকাল পয়েন্ট বা হায়ারার্কিটা এই জায়গাটা চলে আসতেছে। সো আমি চাচ্ছি হায়ারার্কি সেম থাকবে, বাট একটু মিনিং দেওয়ার জন্য এটা হয়তো একটু ডিপ থাকতে পারে। তাহলে এই কালার পিকারে যেয়ে এখান থেকে একটু শ্যাডো যাব, নিচের দিকে যত আপনি যাবেন তত শ্যাডো হবে, এদিকে যত যাবেন তত টিন কালার চলে আসবে। এগুলো আগামীকাল, আগামীকাল বলতে নেক্সট ক্লাস যেটা থাকবে আমাদের লেসন 11 কালার ক্লাস, সেখানে আমরা দেখব আরও ডিটেল। দিস ইজ দ্য রিজন যে আজকে আপনাদের এই কালার নিয়েও কাজ করতে বলতেছি আমি, যাতে আপনি নিজে প্র্যাকটিস করলে তখন আরেকটু ভালো বুঝবেন। এবার দেখেন এখানে যে খুব একটা আহামরি চেঞ্জেস আসছে না, বাট এটাকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। ডার্ক কালার দেওয়ার জন্য মনে হচ্ছে এটা একটু পিছনে চলে গেছে। এই ব্যাপারগুলো লাইট সোর্স বলা হয় এগুলোকে, লাইট সোর্স ইনফরমেশন। এগুলো নিয়ে আমরা এর নেক্সট ক্লাসে আলোচনা করব। বা আপনার এত প্যারা নেওয়ার দরকার নেই, আপনি একটা কালার দিয়ে যান, শেষ। এবার এটাকে কেটে দেন। এই হচ্ছে আমার একটা লোগো ডিজাইন আমি কি করলাম। এভাবে আপনার দেখেন এই ডিজাইনে আপনি ইচ অ্যান্ড এভরি ডিজাইন প্রিন্সিপাল খুঁজে পাবেন। অ্যালাইনমেন্ট, ভিজুয়াল নয়েজ, তারপর রিপিটিশন, মোটামুটি যা আছে সবই খুঁজে পাবেন। এখন সব যে খুঁজে পাইতে হবে এরকম না, ডিজাইনটা সুন্দর হচ্ছে কিনা। এখন অনেকে ডিজাইন করে এরকম ধরেন, এরকম বড় দিয়ে দিবে নিচেরটা, বা এটা এরকম বড় দিয়ে দিবে, অর্ধেক কেটে আর্টবোর্ডের বাইরে চলে যাবে। যেটা বলেছি যে ডিজাইন আপনি যে প্রেজেন্ট করতেছেন চারদিকে সেম হোয়াইট স্পেস রাখতে হবে। সো এটা করার জন্য সব থেকে ইজি, পুরোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, এই অ্যালাইন করেন, মিডল অ্যালাইন করলেই দেখবেন এটা মাঝখানে চলে আসছে। দেখতেই ভালো লাগবে কিন্তু তখন। এবং চেষ্টা করবেন সব সময় নজর উপরের দিকে রাখার জন্য, মানে যত বেটার ফন্ট ইউজ করতে পারেন। জাস্ট একটা ফন্ট, এখানে কোনো আইকন করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট নেগেটিভ স্পেস কাট আউট করেছি আর ফন্ট ভালো নিয়েছি, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, দেখতেই একটা প্রফেশনাল লুক চলে এসেছে। সো ডিজাইন করতে কি অনেক কিছু লাগে? এত টুলস জানতে হবে আমার? বাট হ্যাঁ, টুলস জানতে হবে অনেক রকমের ডিজাইন করার জন্য। বাট দিন শেষে কথা হচ্ছে আমি রেজাল্ট কি নিয়ে আসতেছি, আমার ডিজাইন সেন্স ইমপ্রুভ হচ্ছে কিনা। সো অনেক কথা বলছি, এটা আপাতত এখানে রেখে দিই, এই লোগোটা গ্রুপ করে একপাশে রেখে দিই। এবার আসেন আরেকটা ডিজাইন করি, একটু কঠিন ডিজাইন করার ট্রাই করি। আশা করি আপনারাও পারবেন। একটা অ্যাপল নিব। কি নিব? অ্যাপল, এ ডবল পি এল ই, অ্যাপল নেই। অ্যাপল যেটা হয়েছে এটা, এটা না, অ্যাপেলের লোগো যেটা ওইটা না। আমরা একটু দেখি আর একটু নিউ কিছু করা যায় কিনা, কার্টুন টাইপের কিছু করা যায় কিনা। সো অ্যাপল স্কেচ লিখে সার্চ করি, অ্যাপল স্কেচ। এখান থেকে আমি যে কোনো একটা হয়তো বা অ্যাপল স্কেচ নিব, এটাই নেই, এটা দেখতে ভালো লাগতেছে। পুরো রাউন্ড ফিগার, আদার্সগুলো রাউন্ড ফিগার না। স্কেচটা অনেক সুন্দর করছে। এটাকে এখান থেকে কপি করব, কপি ইমেজ, রেফারেন্সের জন্য কাজ করতেছি। সো এই ক্ষেত্রে আসলে কপি রেটেরও মনে হয় না ঝামেলা হবে। সো এটাকে এনে কন্ট্রোল টু দিয়ে জাস্ট লক করে দিব। কন্ট্রোল টু দিয়ে যখন আমি লক করে ফেলতেছি, এবার আসেন এর উপরে আমি আসলে আমার মতো করে কাজ করব। আমার মতো করে কাজ করতে গেলে আমার কি লাগবে? প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেন টুল লাগবে। আমি আউটলাইন ড্র করে ফেলি। আসেন আমার মতো করে আউটলাইন ড্র করব। আমার এক্স্যাক্ট যে সাবজেক্ট ইমেজ যেটা আছে বা রেফারেন্স বলে অনেকে, অনেকে মুড বোর্ডও বলে, ডিজাইন ল্যাঙ্গুয়েজে এটাকে মুড বোর্ড বলে। মুড বোর্ডটা আবার বেশি বলে ইউআই ইউএক্স ডিজাইনের জায়গায়, ওরা আবার মুড বোর্ড বলে, আমরা বলি রেফারেন্স ইমেজ। অনেকে অনেক কিছু বলে, সমস্যা নাই, একটা বললেই হলো, দিন শেষে আমার কাজ হইতেছে কিনা। সো এবার আসেন এইটাকে ড্র করি। এটা ড্র করার জন্য আমি এই এই মাথা থেকে শুরু করতে চাচ্ছি। ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেয়ার পরে এটাকে ইয়া করে দিব, স্ট্রোক করে দিব। তাহলে আমি লাইনটা দেখতে পারবো এবং স্ট্রোকের পরিমাণটাও বাড়ায় দিব, 3 পয়েন্ট করে দিই। নেই, আমি জানি না হবে কি না, বা আমি যেভাবে চিন্তা করতেছি এত অল্প সময়ের মধ্যে হবে কি না। ডিজাইন আসলে টাইম, আপনি একটা ডিজাইনে যত বেশি টাইম দিবেন তত ওই ডিজাইনটা সুন্দর হবে।
এখন দেখেন এখানে একটা কার্ভ আছে। নরমালি আমরা কি করি? এইখানে এসে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিতেছি। মানে স্ট্রেট করে দিতেছি কার্ভ লাইনটা। বাট না, যেটা আছে ওইটাই থাকুক না। দিয়ে দেখি কি আসে এখানে। রেজাল্ট কি আসে? আমি কার্ভ পয়েন্ট দিয়েই কার্ভটা করে ফেলতেছি বা ট্রাই করতেছি করার জন্য। বেশি কার্ভ করব না। জাস্ট যে কার্ভটা আছে সেটাই করব। আর করে দেখি কিরকম আসে। আদারওয়াইজ তো আমার ওই আগের ফরম্যাটেই যেতে হবে না। ভালোই আসছে, খারাপ আসে নাই। তো যেখানে কার্ভ লাগতেছে, যেমন এখানে আমার কার্ভ অলরেডি লাগতেছেই। সো এটাকে কেন আমি স্ট্রেট করব? করার দরকার নেই। আমি এখান থেকে এতটুকু নিয়ে নেই। সিম্পল। এবার এখানে একটা ঝামেলার কার্ভ আছে। ঝামেলার কার্ভ না, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কাছে আবার এগুলো খুব সহজ মনে হবে। কার্ভটা সেম করে দিই। ফিল কালার করে দেখি কীরকম আসছে আউটলাইন। লুকিং গুড। স্ট্রোক বানাই দিই। স্ট্রোক বানিয়ে এটার ওয়েট বাড়িয়ে দিব। ওয়েট বাড়িয়ে দিলে আপনি দেখতে পারবেন যে এই যে আউটলাইন ড্র করেছেন, যেমন এই জায়গাটায় আমার ঝামেলা আছে, কেমন কর্নারটা রাউন্ড স্মুথ হয় নাই, তাই না? সো তাহলে তখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর কিছুই আসতেছে না। আনফর্চুনেটলি ও ও বুঝতেছে এটার ফুল রাউন্ড হয়ে আছে। সো এটাকে একটু ঘুরায় ফুরায় দেখেন যে এটাকে আরও কোনোভাবে পারফেক্টলি রাউন্ড করা যায় কিনা। ওকে, সো একটু এদিক সেদিক করলাম। এটা আপনাদের করতে হবে এরকম না। আপনারা যদি পারেন করেন, ভালো। এবার এটাকে ইয়াতে ফিলে কনভার্ট করি। কনভার্ট করে দেখি কি, কি আসতেছে, কোথায় কি আসতেছে। এবং আমার এখানে একটা প্রবলেম দেখাইতেছে। এটাকে রাউন্ড করে দিই। আর কোথাও কিছু আছে? না, সবকিছু ঠিক আছে। ওকে, ফাইন। দেন এটাকে আমি কনভার্ট করে দিই, স্ট্রোকেই কনভার্ট করে দিই। এবার যেটা করতে হবে আমার এখানে নিচের দিক থেকে একটা ইয়া নিতে হবে। এই কাট আউটটা করতে হবে। আমি মিনিমালিস্ট কাজ করতে চাচ্ছি, একদম রিয়েলিস্টিক করতে না। ওকে, সো নিয়ে নিলাম। বেসিক আউটলাইন ড্র করতেছি। তারপর এখান থেকে ওই যে এটাকে কি বলে, বোটা মেবি বা স্টিম হোয়াট এভার যেটাই বলুক না কেন, ওইটা ক্রিয়েট করলাম। যদি এরপর এখানে অনেক কাজ আছে। হোয়াইট টুল দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে, একটু এদিক সেদিক করতে হবে। তারপর একটা পাতা ক্রিয়েট করতে হবে এবং দেখতে হবে যে কোনোটার সাথে কোনোটা যাতে জুড়ে না যায়। এটা একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল। এবার আসেন পাতাটা ড্র করি। আপনাদের অনেকের কাছে এই কাজটা একটু হয়তো বা ঝামেলার মনে হবে, বাট প্র্যাকটিস করবেন। সুপার কোয়ালিটি কাজ করতে হবে এরকম না, কিন্তু প্র্যাকটিস করতেছেন। যেটা আমি প্রথমেই ক্লাসে বলেছি যে প্রথমেই আসলে প্রোদের মতো চিন্তা করলে সমস্যা, তখন আসলে আপনি আলটিমেটলি কিছুই ক্রিয়েট করতে পারবেন না কিন্তু। ওকে, পাতাও হয়ে গেছে, ফাইন। এবার এটাকে পাতাটাকে যদি আমি কালার দেই কীরকম আসবে? ভালোই আসবে। এখানে একটা অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্করটা একটু স্মুথ করে দিই। একদম স্মুথ করে দিচ্ছি। মোটামুটি আমার বেসিক শেপ ক্রিয়েশন ডান। এবার আসেন এই জিনিসগুলো চেঞ্জ করে ফেলি। কিভাবে চেঞ্জ করব? আমার তো আউটলাইন ড্র শেষ, তাই না? এটাকে সরায় ফেলি। দেখেন আমার একটা আউটলাইন ড্র হয়ে গেছে। মানে এটাকে আমি চাইলে রাখতে পারি, এটা স্কেচ, যেহেতু এখানে আর তেমন কিছু নাই। এরপর বাদ বাকি ভিতরে যা আছে সেগুলো আমার নিজের করতে হবে। সো এবার আসেন শুরু করি। এটার এই যে আপেলটা আছে, ওভারঅল সব কিছু খুব জোস কার্ভে আছে, বাট এটা একদম স্ট্রেইট। সো এটাকে আমি সিলেক্ট করব। এই স্ট্রোকটা সিলেক্ট করার পর স্ট্রোকের এখানে দেখেন ক্যাপ নামে একটা অপশন আছে, কর্নার নামে একটা অপশন আছে, অ্যালাইন স্ট্রোক নামে একটা অপশন আছে। ক্যাপটা আসলে কি কাজ করে দেখি। যখন আপনি ক্যাপ দিবেন, এই যে যেটা সোজা ছিল একদম স্ট্রেইট ছিল, ওইটা রাউন্ড ফিগারে চলে যাবে। কর্নার দিলে এই যে যে কর্নার, এখানে তো আসলে এই মুহূর্তে কোনো কর্নার নাই, বাট আমি যদি এটা সিলেক্ট করে এই যে এটারও কর্নারটা দিয়ে দিই, দেখেন কর্নার হয়ে গেছে। ক্যাপ দিয়ে দিলে পারফেক্ট রাউন্ড ফিগারে চলে আসবে। সেম এটাও আমি করব। ক্যাপ কর্নার দুইটা একসাথে করে সিলেকশনে ফেলে দিব। এটা করা শেষ। তারপর আসলে এখানে আর কি কাজ আছে? এরপর কাজ হচ্ছে এইটাকে নিয়ে একটু খেলতে হবে। এটাকে নিয়ে আমরা কিভাবে প্লে করব আসেন। আমাদের এখানে একটা হোয়াইট টুল নামে অপশন আছে। হোয়াইট টুল আসলে কি কাজ করে? বেসিক্যালি হোয়াইট টুল কাজ করে কি সেটা আসেন দেখি, ছোট্ট করে দেখব। টুলসের পিছনে এত টাইম দেওয়ার কিছু নাই। হোয়াইট টুল নিলাম। হোয়াইট টুল আসলে কাজ কি করে? কাজ করে আপনি হোয়াইট টুল দিয়ে, এটা স্ট্রোকই থাকবে, স্ট্রোক লাইন থাকবে, নট ফিল।
আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি টান দেন দেখবেন ওইটা মোটা এরকম হয়ে গেছে, বাট স্টিল নাও এটা কিন্তু ফিল না, স্ট্রোক। আবার এই পাশটা যদি আপনি ভিতরের দিকে নিয়ে যান, সিলেক্ট করলাম, করার পরে এভাবেও করা যাবে, আবার একদম কর্নার করে ফেলা যাবে। ওকে, এই কনসেপ্ট মূলত এখানে এইটাই, তেমন কিছু না। আমি আবারও দেখাচ্ছি, আপনি জুম করে নেবেন, হোয়াইট টুল নিলেন, নেওয়ার পরে আমি তো বুঝতেছি আমার এই পাশটা ধরেন একদম ওভারঅল এই পাশটা অনেক বেশি বোল্ড হবে, একটু মোটা হবে, তাহলে আমি কি করব, হোয়াইট করব, মানে চ্যাপটা করে ফেলবো। তো হোয়াইট টুল নিয়ে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে টান দিবেন, ভিতর দিকে চলে যাবে। যদি এরকম ভিতর দিকে চলে যায় তার মানে কি আমার ডিরেকশন হয়তো বা ও ভুলটা নিছে বা আমি ভুলটা দিতেছি, সমস্যা নাই তো, আমি উপরের দিকে যাব, তাহলে আবার এই পাশটা মোটা হবে, চেপে ধরে রেখে এটা টান দিতে হবে আর কি, ড্রাগ ড্রাগ করার সিস্টেম আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। এগুলো এত সিলিভাবে বলি কেন, যেহেতু অনলাইন ক্লাস তো রেকর্ড, সো এত ডিটেলে না বুঝলে আমরা অনেক সময় মিস করি, যেটা আসলে আমি মনে করি আমাদের দরকার। যেমন আমি যদি চেপে ধরে উপর দিকে নিয়ে যাই তাহলে এটা এরকম ফুলে উঠতেছে, আবার ভিতরের দিকে নিয়ে আসলে একটা পর্যায়ে গিয়ে এটা একদম কর্নার হয়ে গেছে। সেম এই জায়গাটাও, এই জায়গা যখন আবার আমি আসতেছি তখন আবার মাঝখান থেকে না, কিন্তু দেখেন একটা স্টিমের মতো হয়েছে, একটা পয়েন্ট হয়েছে, দুইটা তিনটা পয়েন্ট হয়েছে। তো এই পয়েন্টে রেখে, এই ছোট্ট পয়েন্টে রেখে একটা টান দেন, মোটা হয়ে যাবে, আবার ভিতর দিকে নিলে ভিতরের দিকে চলে যাবে, সুইয়ের মতো হয়ে যাবে, নিডল হয়ে যাবে। সেম জিনিস পেন্টুল দিয়েও করা যায়, বাট এটা খুব সহজ, তাই না? এবার আসেন এই সেম কনসেপ্ট, সেম টুল কি কাজ করে আমরা জানি, হোয়াইট টুল কি কাজ করে। এবার এটা যেহেতু আমার লাগতেছে এটা একটু মোটা করব, সো আসেন এবার এটা করি। এখানে ক্লিক করে ভিতরের দিকে একটা মানে বাইরের দিকে টান দিব, ভিতর দিকে নিলে তো চিকন হয়ে যাবে। খুব জোস লাগতেছে না? এখন চেঞ্জ হয়ে গেছে, লুকিং চেঞ্জ হয়ে গেছে, রাইট? সেম জিনিস আমি এখানেও করতে পারি, বাট এখানে আসলে আমি করতে চাচ্ছি না, এই ডিজাইনের জন্য আসলে করতে চাই না। বাট যখন আমি করব তখন এই সেম টেকনিক অ্যাপ্লাই করব। এবার আসেন, এইখানে কিছু কাজ আছে। এখানে এটা কি আছে? এটা আছে একটা স্ট্রোক। সো ফিলটা দিয়ে দিই আমি। ফিলটা দিয়ে দিই, তাহলে ওই ব্যাকের যেটা আছে ওটা ঢাকা পড়ে যাবে। এটা একটা লেয়ার, আর নিচে আরেকটা লেয়ার। আমরা লেয়ার সেকশনে এখনো আপনাদেরকে দেখাই নাই, কারণ লেয়ারটা একটু জটিল, বাট সব থেকে সহজ। লেয়ার দিয়ে কাজ করলে সব থেকে ইজি, বাট আমরা প্রথমে লেয়ার শিখতে যাই, দিস ইজ দ্য রিজন যে আমরা বুঝি না কোনটার নিচে কোনটা। বাট এখন আমি যদি আপনাদেরকে লেয়ার বুঝাই, আপনারা ড্যাম শিওর, আমি ড্যাম শিওর যে আপনারা বুঝবেন। বাট এখনো না, এটা আরো পরে বুঝবো। আগে ফ্রি ফর্ম স্টাইলে কাজ করি। যেন এটা একটা লেয়ার, এটা উপরের দিকে আছে, এর নিচে কোনটা, এইটা। যদি এটা কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা আরো ইজিলি বুঝবেন। ডার্ক করে দিই আপাতত, এটা নিচেই তো ওইটা, তাই না? এবার আমি এটা এনে এই জায়গাটায় বসাইলাম, যাতে করে, কারণ প্রথমে আমার এটা যখন এইরকম একটু বাইরে ছিল, এই যে দেখেন এখানে এই ছোট ছোট জিনিসগুলো ভাই খুবই কনসার্নলি খেয়াল করতে হবে। ডিজাইনে আসলে আমাদের ডিজাইনগুলো ট্রাস্ট হয়ে যায় বিকজ অফ দ্যাট, যে আমরা এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখি না। ডিজাইন যত আপনি শার্প চোখ দিয়ে দেখবেন, অবজার্ভ করবেন, তত ভালো। যেমন আমার এখান থেকে দেখেন এরকম হয়ে আসছে না, এটা এই শেপটা, এটা তো আসলে হয় না, নর্মালি হয় না। তাহলে আমি এটাকে একটু টেনে ধরে এনে এই জায়গাটায় অ্যাটাচ করে দিই। সিম্পল, দেখতেও ভালো লাগবে, মনে হবে যে না এই এটার সাথে এই পাতাটা অ্যাটাচ হয়ে আছে। বা এটাকে আর একটু নিচে নামায় দিতে পারেন, বা আর একটু উপর দিয়ে দিতে পারেন, বাট উপরে দিয়ে দিলে কনসেপ্টটা ডিফারেন্ট হয়ে যায় তখন আবার। আচ্ছা, এখান থেকে দিই, দেখতে সুন্দর লাগবে। এবার আসেন এর ভিতরে কিছু ড্রয়িং করি। ড্রয়িংটা মানে পাতার মাঝখানে যে শিরা উপশিরা বা হোয়াট এভার এগুলোর কি নাম বলে, এটাই তো বলে, শিরা বলে, উপশিরা বলে। দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটা ড্র করি, এরকম স্ট্রেট না, একটু রাউন্ড ফিগার ড্র করব, তাহলে দেখতে একটু 3D ভাইব চলে আসবে। আর একটা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক এই জায়গাটা নিব, এখান থেকে এখানে একটা দেবো, স্ট্রেট দিতে পারি, সমস্যা নাই। বাট পাতার যে একটা মোশন, পাতাটা কিন্তু মাঝখান থেকে একটু ফুলে ফেপে থাকে, বা একটু মোশন ক্রিয়েট করার জন্য আমরা এই কাজটা করতেছি, যে স্ট্রেট না দিয়ে আমরা কি করতেছি, এটাকে একটু কার্ভ করে দিতেছি, তাহলে দেখবেন দেখতে জোস লাগতেছে। ওকে, সহজ ডিজাইন, খুবই সহজ। জাস্ট একটু কনসার্নলি চিন্তা করবেন কিভাবে কি করবেন, আগে একটা প্ল্যান নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ইজি হয়ে গেছে কাজ করাটা। ওকে, সো মোটামুটি এই বডিটা ডান হয়ে গেছে, মোটামুটি একটা আউটলাইনও ড্র হয়েছে। এবার আসেন এখানে অ্যাডভান্স কি করব।
অ্যাডভান্স কোনো কিছু করার আগে আমি একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে আমি হাইট ওয়েট কত দিয়েছি, 10 স্ট্রোকে 10 হাইট দিয়েছি। সো একটা স্ট্রোক এই জায়গাটায় আমি দিয়ে নিব। প্লাস ফরম্যাটে চলে গেছে পেন টুল নিয়ে, এখানে একটা দিয়ে রাখি, এটা এভাবেই রেখে দিই। ওকে, আছে। এবার পুরোটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। হোয়াট ইজ এক্সপ্যান্ড করাটা? এটা হচ্ছে যে আপনার ওই যে স্ট্রোক লাইন আছে, এটা স্ট্রোকের ওই সাইজই থাকবে, বাট স্ট্রোকটাই ফিলে কনভার্ট হয়ে যাবে, যেটা আবার এখান থেকে করা যায় না। এখান থেকে করলে পুরো জায়গাটা ও নিয়ে নিবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, অবজেক্টে যাওয়ার পর তারপর এক্সপ্যান্ড করে দিই। করে দিলে দেখবেন সব ফিল কালার হয়ে গেছে। এবার ইচ্ছা মতো আমি এখানে কাটাকাটি করতে পারবো, লেয়ারিং করতে পারবো, যা মন চায় তাই করা যাবে। এবার আসেন এটাকে আর একটু অ্যাডভান্স করি। হোয়াট ইজ অ্যাডভান্স? অ্যাডভান্স বলতে দুনিয়াতে কিছু নাই। আর একটু সুন্দর করি বা আর একটু বেশি কাজ করব, এটাই অ্যাডভান্স। আপনি কাজ যত বেশি করবেন ওইটাই অ্যাডভান্স। এবার আসেন এখানে কিছু শেড দিব, হাইলাইট দিব, টিন দিব। আফটার অল আমার এই ডিজাইনটা তখন মানে একটা কমপ্লিট ডিজাইন দেখা যাবে। কালার ঠিক করতে হবে, বাট কালারে আমরা একদম পরে যাই, আপাতত কালার যাওয়ার দরকার নেই। আমার এই মাঝখানে জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, সো এটাকে আবার কালার দিব। কি দিয়ে কালার দিব? কালার না, ধরেন মাঝখানে একটা শেপ দিব, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, তাহলে একটা শেপ চলে আসবে, গ্রুপ হয়ে আসবে। আনগ্রুপ করে এটাকে আপাতত আমরা এরকম কোনো একটা কালার দিই, হোয়াইটই রাখি আপাতত। এবার দেখেন উপরের লেয়ারে কাজ করতেছি, সো নিচেরগুলো ঝামেলা করবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যেটা আমরা আগেই শিখছি। এবার আসেন এখানে কিছু কাজ করব আমরা। এখানে কি কাজ করতে পারি? আমরা শেড ক্রিয়েট করব। কিভাবে শেড ক্রিয়েট করব? এখান থেকে নিব, এতখানি শেড কি দেওয়া যাবে? না, এতখানি না, সেটা আরও কমাতে হবে। ডিপেন্ড করে কোন দিক থেকে আপনি লাইটটা চিন্তা করতেছেন। আমি চিন্তা করতেছি লাইট উপর দিকে থেকে আসছে, তো তাহলে নিচের এই পার্টিশনটা আমার কি হবে? এই পার্টিশনটা আমার হবে, আমার শেড পড়বে বা ছায়া পড়বে, সহজ করে যদি আরও বলি। আচ্ছা, এই জায়গাটা আপনারা এই ক্ষেত্রে আপনার কালার দিয়ে নিতে পারেন, যাতে বুঝতে পারেন আপনি ওই থেকে কতটুকু শেড হইল। এটা কি একবারে ক্রিয়েট করা যাবে? একবারে ক্রিয়েট করলে দেখতে অ্যাবনর্মাল লাগবে, সো একবারে ক্রিয়েট করব না আমরা। আমরা অল্প 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 করে নিব, ফাইনালি একদম কমায় ফেলবো। এবার দেখেন এটাকে আমি আরও জটিল করতে পারি, বাট জটিল করার দরকার নাই। এটাকে একবার রিভার্সে নিয়ে আসতে হবে। এই যে এই লাইন অনুযায়ী, আমার আউটলাইন অনুযায়ী আমি যাব। এটা আরও অনেক সহজ করে করা যায়, যখন আপনার লেয়ার অপশন চলে আসবে আপনার হাতে, আপনি বুঝবেন, তখন আরও ইজি হয়ে যাবে। বাট ম্যাক্সিমাম আপনি এভাবেই দেখবেন, অনেক বড় বড় ইলাস্ট্রেশন যারা করে, ইলাস্ট্রেটর যারা প্রফেশনাল ইলাস্ট্রেটর, তারা এই সেম সিস্টেমই কাজ করে। আরও অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে, কাজের শেষ নাই। এই অ্যাডোব ইলাস্ট্রেটর এমন একটা টুল, যে টুলে আসলে শর্টকাটেরও শেষ নাই, কাজেরও শেষ নাই। এবার দেখেন এটা কীরকম লাগতেছে না? তাহলে এটাকে আমি কি করব? এই অবজেক্টটা সিলেক্ট করে আমি ব্যাক এন্ডে পাঠায় দিব, ব্যাকে, মানে এই যে কালো যে ইয়াটা আছে শেপ, এটার পিছনে পাঠায় দিব। কিভাবে পাঠানো যায়? সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্ম, সরি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিবেন, তাহলে একদম ব্যাকে চলে যাবে, আর্টবোর্ডের বাইরে চলে যাবে। এটা আর একটা ঝামেলা, বাট আমি তো চাচ্ছি জাস্ট একটা স্টেপ ব্যাকে যেতে। তাহলে কি করবো? আমি এটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল চেপে ধরে রাখবেন, তারপর দেখবেন কিবোর্ডের পি, পি যে কিটা আছে, ও পি, মানে কিবোর্ডের পির পাশে আর কি, পিটা না, পির পাশে দুইটা বাটন আছে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। সো এটা ক্লিক করবেন, বাট আমার যেভাবে চাইছি সেভাবে হয় না, বিকজ অফ দ্যাট যে পুরো জিনিসটা আমার লক করা, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা ওপেন করে নিতে হবে। আই গেস এখন হয়ে যাবে। জাস্ট এটাকে পিছনে পাঠাইতে হবে, কন্ট্রোল চেপে ধরে রেখে আমি পিছনে পাঠাই দিতেছি। পিছনে পাঠাইলে একটা আবার আরেক ঝামেলা ক্রিয়েট হচ্ছে। এই যে দেখেন এখন প্রবলেম হচ্ছে, ইভেন আমার কাছেও প্রবলেম হচ্ছে, কারণ আমি কথার থ্রুতে আমি যে স্টাইলে কাজ করার কথা ছিল সেভাবে করি না, বাট এটা প্রবলেম না, এটা আরও ব্লেজিং। আপনি এটাকে উপরে নিয়ে আসেন, আসার পরে আমার দরকার নেই এটা ব্যাকে পাঠানোর, আমার দরকার এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করা, সিম্পল। এখন আপনি বলতে পারেন যে ভাই ওইভাবে কি করা যেত? না, করা যেত, বাট আমার এখন দরকার কি আমি নিচেরটাকে উপরে নিয়ে আসি, কারণ এখানে আমার আর একটা কালার আছে, কিন্তু হোয়াইট কালার আছে, তাই না? বাট প্রবলেম হচ্ছে এই পার্টিশনটা তো আবার
পিছনে পড়ে গেছে। এটাকে পুরোটা সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দেন। দিন শেষে একই কাজ অনেকভাবে করা যাবে। জাস্ট জানতে হবে যে আমার কিভাবে আমি করতেছি, আমার প্রসেসটা কিভাবে যাচ্ছে। এর জন্য অবশ্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আসেন এটা কালারটা একটু কাছাকাছি চেঞ্জ করি। আমরা কি কালারে করব এটা? আপেলটা রেড কালার? এখানে রেড কালার দিয়ে করব। ট্রাই করে দেখে আসেন। আজকে ক্লাসটা একটু বড় হবে, বাট আশা করি আপনারা শিখতে পারবেন। এটা বেসিক ইলাস্ট্রেশনও বলতে পারেন। এটা বেসিক ইলাস্ট্রেশন বলা না, এটাই হচ্ছে আপনার ইলাস্ট্রেশন। এভাবেই আপনি যত প্র্যাকটিস করবেন, যত জানবেন, যত টাইম নিবেন, তত ইলাস্ট্রেশন তত দেখতে সুন্দর হবে। সো আমরা নর্মালি এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলে আমার এখানে শেড কালার বা এটাকে কি বলে? শেড শেড বলে, নর্মালি শ্যাডো বলে, সহজে বলে শ্যাডো কালার। সো শ্যাডোটা এর থেকেও ডার্ক হবে। আমি এর থেকেও ডার্ক কালার করে দিই, তখন রিয়েলিস্টিক ফিল আসবে। বাট এখন এই জায়গায় আমরা এটা করতে পারবো না, কারণ অলরেডি আমাদের একটা আউটলাইন আছে। সো আউটলাইনটা আমরা যদি এই কালারটা করে দিই, কীরকম আসে? খারাপ লাগবে না, বাট আমি আউটলাইনটা রাখতে চাচ্ছি। এবার আসলে এখানে কালারগুলো চেঞ্জ করতে হবে। এই কালারগুলো এভাবে চেঞ্জ করে দিতে হবে। এটা আপাতত এই কালার দিই না, ভালো লাগবে না। অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাই দিছি। এবার দেখতে ভালো লাগতেছে, তাই না? এখানে আরও কিছু জিনিস পিছনে পড়ে গেছে, আসলে এগুলো ফিক্সড করি। যখন আপনি লেয়ার অপশনে কাজ করবেন, তখন আসলে আপনার এই ঝামেলাগুলো হবে না। বাট এখন আমরা তো ম্যানুয়ালি কাজ করতেছি, সো ঝামেলাও বেশি বেশি হচ্ছে। আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে আমাদের এই লেয়ারটাকে ব্যাকে পাঠাইতে হবে। আচ্ছা, এখানে এটা কি আসলো? যাই আসুক, সমস্যা নাই, আমরা প্রবলেম সলভ করতে পারবো। আমাদের দরকার এই যে যা ক্রিয়েট করছিলাম, এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে নিয়ে আসাটা। করে নিয়ে আসলে আবার এখানে এই নিচে একটা পার্টিশন চলে আসতেছে, সো এটার সমস্যা নেই, এটা বাদ দিয়ে দিব। কন্ট্রোল অল্টার টু। দেন আসেন এবার এটাকে কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করলে আই গেস আর একটু ভালো লাগবে দেখতে, ক্রিস্পি লাগবে। এটা কি কালার হবে? আমি ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক দিলে এখানে সবথেকে বেশি রিলেটেবল লাগবে। বাট আপনি চাইলে এই সেম জিনিসটা গ্রুপ করে ফেলবেন, যেহেতু ৩টা একই সাথে কালার চেঞ্জ করা লাগতেছে। ওকে, গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো সবসময়। দেন এটাকে আরও ডার্ক গ্রিন করে দিই, তাহলে আবার এখানে ম্যাচ করবে না কালার। বাট এটাকে যদি আমি আবার উপরে উঠায় দিই, এই শেপটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিই, তাহলে আবার কালারও ম্যাচ করবে, সবই করবে। অপশন আছে, অনেক অপশন আছে আমাদের হাতে। সো একটা অ্যাপেল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমার। এবার এটাকে আর একটু ক্রিস্পি করে আসেন। আমি তো শ্যাডো দিয়েছি বা শেড কালার দিয়েছি, বাট হাইলাইট কিন্তু দেই নাই। স্টিল নাও কি আমরা এখানে কোনো হাইলাইট করেছি? না, হাইলাইট করি নাই। সো আসেন ট্রাই করি হাইলাইট করার জন্য। হাইলাইট মানে যেখানে লাইট সোর্সটা প্রথমে হিট করেছে বা পড়েছে যেটা। এটা অনেকে অনেকভাবে করে, অনেকে অনেকভাবে করতে পারে, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে চিন্তা করতেছেন। একটা ডট দিয়ে শুরু করি প্রথমে। এল ক্লিক করি বা সার্কেল বা এলিপস টুল, এটা শর্টকাট হচ্ছে এল। সো এবার বুঝতেছেন কি আপনারা যে এলটাও কিন্তু আমার ডিজাইনে লাগতেছে। এই কালারটা দিয়েই এটার লাইট কালার যেটা বা টিন্ট বলে। কোনো রঙের মধ্যে যখন সাদা কালার অ্যাড করা হয়, তখন ওইটাকে টিন্ট বলে। এতটুকু বেসিক জানেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে বুঝতে, কালার কনসেপ্টগুলো বুঝতে। নেক্সট ক্লাসে আমরা যখন যাব, এতটা সাদাও করব না আবার। ওকে, এই কালারটা পারফেক্ট লাগতেছে, আমার কাছে লাগতেছে, জানি না আপনাদের কাছে লাগতেছে কিনা। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, সো আই গেস প্রবলেম হবে না। এটাকে স্ট্রোক দিব। এই স্ট্রোকটার সাইজ হবে এই যে এখানে একটা স্ট্রোক নিয়ে রাখছিলাম, এটা হবে। এবং অবশ্যই কর্নার ক্যাপ রাউন্ড হবে। কর্নার ক্যাপ রাউন্ড করার পরে এটাকে যদি দরকার হয় আরেকটু এদিক সেদিক করার, সেটাও করব। করার পরে এই কালারটা দিয়ে দিব। এখন এই ক্ষেত্রে যখন আমি এই কালারটা এইভাবে দিতেছি, তখন ও কিন্তু কি সিলেক্ট করতেছে? ফিল কালার হিসেবে সিলেক্ট নিতেছে, কারণ এটা ফিল। সো আমরা এটা করব না। আমরা এই ক্ষেত্রে যেটা করব, এই যে কালার কোড হেক্সা কোড কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ওকে ক্লিক করলাম। দেন এটা নিলাম, আমার তো এই স্ট্রোকের কালার চেঞ্জ করতে হবে। তখন এই স্ট্রোকে ডাবল ক্লিক করে এখানে এসে কালারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে দিলাম। ওকে, হাইলাইট
ক্রিয়েট করতে পারলাম, বাট এখানে এটা আর একটু সরায় দিতে হবে বা এদিক ডানে বামে দিতে হবে। এভাবে আপনি আরো আরো ক্রিস্পি হাইলাইট করতে পারেন। যেমন আমি যদি আরো ক্রিস্পি করতে চাই এটায় অনেক সময় নিয়ে কাজ করতে হবে। আমি যত শেড দিব, যত হাইলাইট করব, ডিজাইন দেখতে তত রিয়েলিস্টিক মনে হবে। করে দেখি করা যায় কিনা, দেখতে ভালো লাগে কিনা। যেহেতু আমরা ফ্রি স্টাইলে কাজ করতেছি, কাজ শিখতেছি যেহেতু, তো আই গেস এই ক্ষেত্রে প্রবলেম হবে না। এবার এটা উপরের দিকে আছে, এটাকে সিলেক্ট করে ওই কন্ট্রোল এবং সেকেন্ড ব্র্যাকেট যেটা, ওইটা ক্লিক করে ধরে রাখেন, দেখবেন এটা ব্যাকে চলে গেছে। আবার পাশে যেটা মানে দুইটা বাটন, একটা সামনের দিকে একটা পিছনের দিকে, আই গেস এটা আপনারা বুঝতেছেন। এটা দেখাইতে পারলে সব থেকে ভালো হইতো, এর জন্য আমি আসলে এত ঘুরায় পেঁচায় বলতেছি, যাতে মিস না করেন। অনেক সময় আছে যে বলতে পারেন যে ভাই এটা আপনি কিভাবে করলেন, এই যে পিছনে যায়, এটা এই যে এই বাটন দুইটা দিয়ে করতেছি। পীর পাশে যেটা, একদম পীর পাশে যে ব্রাকেট কি, ওইটা ক্লিক করলে এটা সবসময় পিছনের দিকে যাবে। পাশেরটা যেটা, সেটা ক্লিক করলে উপরের দিকে চলে আসবে। এখন আমার দরকার পিছনের দিকে পাঠানো, বা এখন একদম পিছনে চলে গেছে, এখন আমার উপরের দিকে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমি পাশেরটা ক্লিক করলাম, উপরে চলে আসছে। সো একদম সিম্পল, যদি আপনি আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন। অ্যাপল ইজিলি ড্র করা হয়ে গেছে, আমাদের আইকন ড্র করছে এতক্ষণ ধরে, একদম মানে কি বলা যায়, হ্যান্ড টাচ, তাই না? এটাই আসলে অরিজিনালিটি। হ্যান্ড টাচ যখন আপনি কাজ করবেন, এই ডিজাইন অন্য কোথাও কারোর সাথে ম্যাচ করবে না। এখন এর ভিতরে আরো অনেক কিছু করা যাবে। আপনি মাল্টিপল শ্যাডো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। লাইক দ্যাট যদি আমি এভাবে করি, আহ, আমার চিন্তা করলাম লাইট সোর্স এভাবে ঘুরে এসে এভাবে এখান থেকে এভাবে পড়ছে, করা যায়। যদি স্কেচটা আগে রাখতে হবে এর জন্য, এভাবে অনেক কিছু করা যাবে। সো আমরা এটাকে মেক ইট সিম্পলি রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করা শেষ, এবার এটাকে কি করতেছি, ছোট করতেছি। এবার এটাকে আসেন দেখি লোগোতে কনভার্ট করা যায় কিনা। একটু আগে আমরা যে লোগো ডিজাইনটা করছি, এটা একটা অ্যাডভান্স লোগো ডিজাইন করে ফেলছি আমরা, তাই না? অ্যাডভান্স না, এটাকে বলা যায় যে মডার্ন লোগো ডিজাইন করছি। সরি, অ্যাডভান্স না, মডার্ন লোগো ডিজাইন। ওকে, সো মডার্ন লোগো ডিজাইন করেছি। আরেকটা আমরা, এটাও মডার্ন স্টাইল বাট ইলাস্ট্রেশন স্টাইল। এখন এটার সাথে যখন আমি এটা ম্যাচ করব অ্যাজ আইকন বা কম্বিনেশন মার্ক করব, তখন কি ম্যাচ করবে? এই ডিজাইনটা তখন দেখতেই খ্যাত লাগবে। মানে কিসের সাথে কি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, লাইক আছে না যে এরকম যে আইফোনের সাথে আপনি কম্পেয়ার করতেছেন হয়তো বা নোকিয়া 1200 টাইপ, এইরকম কিছু হয়ে যাচ্ছে, ম্যাচ করতেছে না বা লুক ম্যাচ করতেছে না। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আমি ডাবল মিনিংয়ে কি বলতে চাচ্ছি। ওকে, গট ইট। সো এটাকে এখানে রাখেন, এটাকে এবার দেখেন এই জিনিসটাকে আমি আরও বেশি ক্রিস্পি কিভাবে করতে পারি। আসেন এবার এটাকে ক্রিস্পি করি, বা দেখতে এটার মতো যায়, বা যে স্টাইলের তার সাথে যাবে এরকম কিছু করব। এটার নাম আমরা কি দিব? অ্যাপল দিতেই পারেন, বাট আর একটু, আচ্ছা অ্যাপেলই দিই, ডাবল পি। আচ্ছা অ্যাপেলের ইয়াও ভুলে গেছি, বাট অ্যাপল দিলে তো হয়ে যাচ্ছে। ডাবল পি এলই অ্যাপেল দিলাম, বাট একটু ব্র্যান্ড নেম দেই, তাই না? অ্যাপেলিয়ন, অ্যাপেলিয়ন দিয়ে দিই। নামটা সুন্দর, একটা ব্র্যান্ড নেমের জন্য জোস। অ্যাপেলিয়ন। আচ্ছা যাই হোক, এখন এর সাথে আমি এভাবেও করতে পারি, বাট ম্যাচ করতেছে না। প্রবলেমটা কই? এই প্রবলেমটা বোঝাটাই হচ্ছে ডিজাইন এবং ডিজাইন সেন্স গ্রো করাটা। নরমালি হয়তোবা আমি নতুন যখন ছিলাম তখন এরকম কাজ করতাম। এর সাথে হয়তোবা আমি দিয়ে দিচ্ছি লাইক ধরেন এই টাইপের ফন্ট, এরকম একটা দিয়ে দিচ্ছি, ট্র্যাকিং মার্কিং দিয়ে দিতেছি, বাট ম্যাচ করতেছে না কোনো একটা জায়গায়। ধরেন এটাই আমি দিলাম, এটাকে আপাতত এখানে রাখি। এবার আসেন নতুন একটা কিছু ট্রাই করি। ফন্টের ট্র্যাকিং 0 করে দিব। 0 করে দিলে তো ভালোই লাগতেছে। আচ্ছা যাই হোক, আরেকটু ক্রিস্পি করি, লাইক দ্যাট আমি একটু ফুড গ্রেডের ফন্ট দিব, বা সফট টাইপের এরকম কার্টুন স্টাইলের ফন্ট দিব। এখন দেখি কার্টুন স্টাইলের ফন্ট আমার কাছে কি, কি আছে? খুব একটা নাই, বাট অল্প স্বল্প হয়তোবা থাকার কথা। যখন আপনি না পাবেন তখন কি করবেন? যখন না পাবেন তখন একদম সিম্পল, এখান থেকে অল ক্যাপস উঠায় দিই। যখন না পাবো তখন আমি সার্চ করতে বের হব। যেটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ফন্টের ক্লাসে। বাট এখন দেখেন দেখতেই একদম ম্যাচ হয়ে গেছে, তাই না? এটা আর এটা কি এক হইলো না? দেখলেই ভালো লাগতেছে এরকম। বাট এটাকে আরো সুন্দর করা যায়। যখন আমি লোগোর জন্য কাজ করব, আমাকে ক্লায়েন্ট যেহেতু টাকা দিবে, আমার তো আসলে ওই পরিমাণের কাজই করতে হবে। ব্রেইন খরচা করতে হবে, তাই না?
হুটহাট করে একটা কাজ করলাম, নট লাইক দ্যাট। এটা দেখেন। দেখতেই ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতেছে। ম্যাচ করতেছে। একটা ভাইবস চলে আসছে। কার্টুন ভাইব চলে আসছে, রাইট? এটাকে আরো অ্যাডভান্স করা যায়। যত আপনি এভাবে ফন্ট বেছে ফন্ট দিবেন। না, এটা আবার বেশি মডার্ন হয়ে যায়। আমার কাছে অনেক ফন্ট ভাই। আপনাদেরকেই তো দিলাম ২৭০০ মতো। এখানে আবার অনেক ফন্ট আছে। একটু কার্টুন টাইপের ফন্ট লাইক স্ক্রিপ্ট, ফন্টেজ স্ক্রিপ্ট। বাট এর থেকেও অনেক সুন্দর ফন্ট আছে। এটাও দেয়া যায়। নরমালি আসলে আমি যেটা করি ফন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে ডিজাইন যখন করতেছি তখন আসলে ফন্টও বের করি। এই ফন্টটা অনেক সুন্দর লাগতেছে। এর সাথে এই ডিজাইনের ভাইবের সাথে গ্রোবোল্ট ওকে মাথায় রাখি। না, এটা ভালো লাগতেছে না। অ্যাপেলিয়ন ডিজাইন আসলে টুলস শিখার উপর না। ডিজাইন হচ্ছে আসলে এই যে বুঝাটা যে এর সাথে এটা যাচ্ছে না। এটা মডার্নও লাগতেছে, ফুডও লাগতেছে, তাই না? বাট প্রবলেম হইছে একেকটার সাথে একেকটা লাগানো। সো তখন আমি একটু ট্র্যাকিং বাড়িয়ে দেখতে পারি। একটু ট্র্যাকিং বাড়িয়ে ফন্টটাকে একটু বোল্ড করে দিই। কালারটা চেঞ্জ করতে হবে নিঃসন্দেহে। এটাকে লোগোতে কনভার্ট করে আসেন। ডিজাইন নিলাম, ফন্ট নিলাম, সবকিছু পারফেক্ট, বাট ম্যাচ হইতেছে না কই? ম্যাচ হচ্ছে না এর আউটলাইনের কারণে। সো এবার আসেন ক্রিয়েট আউটলাইন করে দিই। হয়তোবা এটার থেকে আরো বেটার ফন্ট নিলে আরো ভালো ম্যাচ হইতো, বাট ক্লাসটা দ্রুত করার জন্য বা শেষ করার জন্য আসলে আমি এই জিনিসটা করতেছি। কারণ ক্লাস অনেক বেশি লং হলে আমি ইউটিউবে দেই তো ক্লাসগুলো। সো আমি দেখি আপনারা অনেকেই পুরো ক্লাস কমপ্লিট করে না। টেনে দেখেন। একটা ক্লাস ১ ঘন্টার হলে এটার ভিউ আসে কত ২০ মিনিট, ২৫ মিনিট। তার মানে আপনি টেনে দেখতেছেন। ইটস ওকে। আপনি যদি বুঝতে পারেন টেনে দেখলেও সমস্যা নাই কিন্তু। এটা নিলাম। আমাদের এখানে ১ম দিন আমরা অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন এড করছিলাম, তাই না? উইন্ডো থেকে। এটা নিলাম। এটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব। হোয়াট ইজ অ্যাপিয়ারেন্স? গুগল করেন। আই গেস বাংলাটাও পেয়ে যাবেন। অ্যাপিয়ারেন্সে ট্যাবে যাওয়ার পরে সরি প্রচুর গ্যাস হচ্ছে আমার। এনিওয়ে, সো অ্যাপেলিয়নে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখেন এই কর্নার ন্যাপবারে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন অ্যাড নিউ ফিল, অ্যাড নিউ স্টক আসতেছে। এটা সিলেক্ট থাকা অবস্থায়। আদারওয়াইজ ওই এ তো বুঝবে না যে আমি কোনটার কি করতে চাচ্ছি। আগে সিলেক্ট করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল এর জন্য সবসময় হাতের মধ্যে থাকতে হবে ভি। জাস্ট ভি প্রেস করবেন। বড় ভি যেটা আর কি। ওকে। সো অ্যাড নিউ স্টক দিলাম। দেওয়ার পর দেখেন ছোট্ট করে একটা স্টক আসছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এবার বুঝতে পারবেন। খুব ছোট করে একটা স্টক আসছে, রাইট? এবার এটাকে সিলেক্ট করবো আবার। এই যে স্টকটা নিচের দিকে নামায় ফেলবো। এই যে ফিল কালার, মাঝখানের কালার এটা নিচে থাকবে। ক্লিক করে নিচের দিকে টান দিব। এই যে অপাসিটি যেটা লেখা, এর অপাসিটির নিচে আপনি রেখে দেন বা কন্টেন্টের নিচে রেখে দেন, রাখলেই হবে, সমস্যা নেই। ফিল কালারটা কিন্তু এখানে অফ আছে। সো এবার আসেন ফিল কালার এখান থেকে চেঞ্জ করি। চেঞ্জ করলাম। এবার স্ট্রোকের এইটা ক্লিক করে এখান থেকে বাড়িয়ে দিব। অনেক বাড়াতে দেখবেন এরকম একটা খুব জোস জিনিস চলে আসছে। এবার এটা আর কি করতে পারি আমরা? স্ট্রোক কই? স্ট্রোকটা রাউন্ড ফিগার করে দিলাম। সেম এখানে আরো একটা স্ট্রোক অ্যাড করব আমরা। আমি খুব শর্টকাট করছি, অল্টার ক্লিক করে টেনে করছি। এটা আপনারা এভাবে করতে পারেন যে এখানে আবার একটা নিউ অ্যাড এ নিউ স্ট্রোক করতে পারেন। ওইটা আবার নিচে নামায় দিবেন, ফিলের নিচে নামায় দিবেন। এবার এটাকে আর একটু কালার চেঞ্জ করি। আসেন, এই কালারের কাছাকাছি গ্রেডের কালার দিতে হবে। দিস ইজ দ্য রিজন যে যে কোনো কালার করার আগে আপনার কালার প্লেট, যেটা আমরা অবশ্য কালকে শিখবো, নেক্সট ক্লাসে আমরা এটা শিখে ফেলবো। কালার প্লেট তৈরি করি। এখানে কি কালার দিছি আর হাইলাইট কালার কি দিয়েছি, এটা রাইট? এটাকে আরেকটু পাঞ্চ করব, হোয়াইট করব। করার পর এই যে কালার কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে দিছি কিন্তু। রাখছি। তারপর এইটার এই যে কালার যেটা আছে, এই স্ট্রোক কালারটা তো অরেঞ্জ চাচ্ছি না। এখন এখানে ক্লিক করলে এখানে যে কয়টা কালার আছে এই কয়টা কালারের বাইরে আমি আর কোনো কালার দিতে পারতেছি না। প্রবলেম, মাস্ট প্রবলেম। বাট এখান থেকে আমি কোনো কালার দিবই না। এই স্ট্রোক সিলেক্ট করলাম। যে কোনো একটা লেয়ার সিলেক্ট করলে দেখবেন যে আপনার এটা ওই যে ব্লু কালার একটা মার্কিং হয়েছে। এটা ওকে ডান। দেন সুইচ করেন এই যে ফিল অ্যান্ড স্ট্রোকে। আপনার এখানে যা করতেছেন এখানেই আসতেছে। এখানে ডাবল ক্লিক করেন, করার পর এখান থেকে কালার চেঞ্জ করে দেন বা এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। মাস্ট দেখতে একটু হলেও তো ডিফারেন্ট কিছু চলে আসছে, তাই না? এটাকে আরেকটু বাড়াই তাহলে আরও বুঝতে পারবেন। সো আমার একটা লোগো ডিজাইন ডান। এবার আমি এটাকে বলতে পারতেছি যে ম্যাচ করেছে।
ওভারঅল ডিজাইনের সাথে ম্যাচ করছে। এটা হয়তো আরেকটু নিচে নামাইতে হবে, কারণ একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে ওভারল্যাপ করা যাবে না। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। এবার এটাকে আরেকটু লোগোর মতো ভাইব নিয়ে আসি। এটাকে এই গ্যাপের ফেলে দিব। লাইক দ্যাট, ডাবল পির উপরে অ্যাপেল, মানে আপেলটা বসে আছে। এবার দেখেন, সিম্পল কাজ। আমি হয়তো অনেক দ্রুত করেছি, আপনারাও কাজ করতে পারবেন, সমস্যা নাই। এখন প্রবলেম যেটা হইছে, দেখেন এই ডিজাইনে প্রবলেম কি? প্রবলেম হইছে এই যে পির মাঝখানে ছোট, ছোট কাট আউট বের হইছে। তাহলে এগুলো কমায় দিতে হবে বা ভ্যানিশ করে দিতে হবে। তাহলে পুরো ডিজাইনটা সিলেক্ট করে এই যে ব্ল্যাকটা আমি বাড়াই দিব। ব্ল্যাকটা বাড়ায় দিলে এটা ঠিক হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আর আমার কাছে মনে হচ্ছে এই যে মাঝখানে আমরা যে কালার দিয়েছি এটাকে চেঞ্জ করতে হবে। সো এবার আসেন ফ্রি ফর্ম স্টাইলে চেঞ্জ করে দেখি কি কালার আসে। হুম, ভালো লাগতেছে, বাট ওই লেভেলের না। এবার এটাকে ডার্ক শেডে নিয়ে যাই, ডার্কের মধ্যে নিয়ে যাই। তাহলে কি আসতেছে? না, ডার্কের থেকে লাইটটাই বেটার। বাট লাইটটা হলেও যেটা হচ্ছে যে এখান থেকে কালারটা ম্যাচ করতেছে না কোনো একটা কারণে। তাহলে হয়তো একটু কালার দিতে হবে। ওকে, ফাইন। একটু কালারটা চেঞ্জ করি। আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে কালার পারফেক্ট না হওয়া পর্যন্ত ঝামেলা হয়। আচ্ছা থাকুক, এটাই থাকুক। সো এভাবে লট অফ থিংস আপনি করতে পারেন এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা একদম বাচ্চা টাইপের একটা ডিজাইন ভাই, আহামরি কিছু না। এটার উপরে আরও অনেক কাজ করা যাবে। যেমন আমি যদি এটার উপরে আরও অ্যাডভান্স কাজ করি, আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন। আপনারা জাস্ট অ্যাপেলটা প্র্যাকটিস করেন। এই যে একটা অ্যাপেল প্র্যাকটিস করেন। আপনার যদি মনে হয় যে না ভাই আমি অ্যাপেল কেন, আমি অরেঞ্জ প্র্যাকটিস করব, ডু ইট। এই শেপটা নিতে হবে, যেহেতু আপনারা একদম প্রথমেই শেপটা করতে পারবেন। আর ইলাস্ট্রেটর যেটা, এই টুলস মানে ডিজাইন টুলস কি করা হয়েছে এরকম যে আগে আমার একটা স্কেচ করতে হবে, ওই স্কেচের উপরে বেস করে আমি অনেক কিছু করব। বেসিক স্কেচ, সো বেসিক স্কেচ আপনি গুগলে যাবেন, অ্যাপেল স্কেচ দেন, আপনি অরেঞ্জ লিখে সার্চ করেন, ফ্রুটের মধ্যে থাকেন, কাজ করতে মজা লাগবে। অরেঞ্জ স্কেচ দেন, অরেঞ্জের স্কেচ পাইতেছি আমি। এবার আপনি যে কোনো একটা অরেঞ্জ স্কেচ নিয়ে এটা নেন, এটার উপরে নিজের নিজের মতো করে কাজ করেন, নিজের মতো করে কালার দেন, শেড, হাইলাইট, এগুলো নিজের মতো করে দিবেন। তখন আসলে আপনি বুঝবেন যে আমার কি কি প্রবলেম হচ্ছে। এখন দেখেন আজকে একটা কাজ করতে গিয়ে আমি মোটামুটি সব কাছাকাছি, এখানেও অ্যাপিয়ারেন্স ইউজ করলাম, এখানে টুল ইউজ করতেছি। এভাবে যখন আপনি চিন্তা করেন, আপনি যদি এই সেম স্টাইলে 50টা ক্লাস প্র্যাকটিস করেন, 50টা ক্লাস পরে এই টুলস, আপনার কোন টুলসটা বাকি থাকবে বলেন? তখন কি আপনার আলাদাভাবে টুলস শিখতে হচ্ছে? না, আপনি কাজ করতেছেন, কাজের সাথে সাথে টুলসগুলো শিখে ফেলতেছেন। সিম্পল, এক কাজে মানে এক ডিলে দুই পাখি মারাটা, এটাই আসলে হওয়া উচিত। এবার আসেন এখানে কালারটা আমার কাছে এখনো ভালো লাগতেছে না, আমি বুঝতেছি না কালার আজকে এটা এরকম লাগতেছে কেন। এখন এখন একটু ভালো লাগতেছে, হাইলাইট হচ্ছে, বাট এটা তো আবার এটার সাথে ম্যাচ হচ্ছে না। সো তখন যেটা করতে হবে, ওই যে কালার প্যালেট নিয়ে আসতে হবে। তখন আসলে আমাদের কালার লাগবে। আচ্ছা, আমরা এখানে কি এমন কালার দিছিলাম যেটা ম্যাচ করতেছে না? এই কালারটা কি সেম? আসেন দেখি। যদিও আপনাদের আসলে আমি বলবো না এত এত ঝামেলা করতে, যে কালার যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিন, সমস্যা নাই। বা এই সেকেন্ড লেয়ারটা নেওয়ার দরকার নাই, জাস্ট আউটলাইন লেয়ার একটা নেন এখানে। আই গেস বুঝতে পারছেন, স্টক এটা অফ করেই দিন, তাহলে আরও ভালো। বাট তখন আবার কালারটা এই নিচেরটা বেশি ডার্ক লাগতেছে, বাট আমি ডিজাইনটাই তো ডার্ক শেডের মধ্যে করে ফেলছি, তাই না? সো সমস্যা নেই। এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস। আমার কাছে এই কালারটা বেশি ডার্ক মনে হচ্ছে। হুম। এখন এই পার্সোনাল চয়েস আসলে ক্লায়েন্ট তো কেয়ার করবে না। তার যেটা ভালো লাগবে, সে যদি বলে যে আমার এখানে গ্রিন কালার করে দাও বা লাইট এই কালার করে দাও, আপনার ওইটাই করতে হবে, করা লাগবে, তাই না? কারণ দিন শেষে সে তার কাজের জন্য আমাকে টাকা দিতেছে, আমার কি পছন্দ ওইটার জন্য না। আচ্ছা যাই হোক, এটা এই পর্যন্তই রাখি। তাহলে আপনাদের জন্য বুঝতে অসুবিধা হবে। যেটা না বুঝবেন একদমই আমাকে জিজ্ঞেস করবেন, চ্যাট গ্রুপ আছে আপনাদের, জিজ্ঞেস করবেন। বাট কাজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে আপনি বুঝবেন না যে আসলে আপনার প্রবলেম কই। সো বেসিক ক্লাসে আসলে এই ধরনের কাজ করাটাও অ্যাডভান্সই বলা যায়। বাট আমি আশা করছি আপনারা পারবেন, বা ট্রাই করলে পারবেন না কেন? একদিন না একদিন তো এগুলো ক্রিয়েট করতেই হবে, তাই না? সো এখনই ক্রিয়েট করেন, বেসিকেই শুরু করে দেন। ওকে, সো আজকে ২ টা লোগো ডিজাইন দেখাইছি, ২ টা ২ স্টাইলের। একটা হলো আমাদের এটা। ও যেটা রেখেছিলাম এখানে, যে আসলে আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য, যে ২ টার ডিজাইন কিন্তু ২ রকমের, তাই না? ২ টা ২ রকমের ইমপ্রেশন দিচ্ছে, ২ রকমের ভাইব দিচ্ছে।
আসলে আপনি কোন ভাইবটা নিতে চাচ্ছেন বা কোন ভাইবটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন যদি আপনি বলেন যে, "না, আমি এইভাবেই ভাইব ক্রিয়েট করতে চাচ্ছি।" ওকে ফাইন, ডু ইট। জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে দিলে ভাইব চেঞ্জ হয়ে যাবে। এটাও করা যাবে। মডার্ন টাইপের আপনি কম্বিনেশন মার্ক করছেন। এটাও কম্বিনেশন মার্ক। বাট এটা হয়তোবা আমি একটু কার্টুন স্টাইলে করছি। এটা মডার্ন স্টাইলে করছি। সিম্পল। স্টাইলটা বুঝতে হবে। আপনি কি করতেছেন, ম্যাচ করতেছে কিনা, এই যে সেন্স, এই সেন্সটা ভাই বিশ্বাস করেন আগামী ১-২ মাসও আপনাদের আসবে না। ১-২ মাস টানা প্র্যাকটিস করে গেলে ডেইলি একটা করে প্র্যাকটিস, ডেইলি ২-৩ ঘন্টা টাইম দিবেন। তারপর আপনার সেন্স গ্রো হবে। এই যে সেন্স গ্রো হওয়াটা বেসিক্যালি এটাই ডিজাইন, গ্রাফিক ডিজাইন টুলস। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই এভাবে, এভাবে চাচ্ছি এটা আপনি করে দেন। আপনি টুলসের কাজ জানেন, আপনি এটা করে দিচ্ছেন। বাট আপনার, আমাদের তো মার্কেট প্লেসে কাজ করতে হবে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমার কি লাগবে? আমার সবকিছু বুঝতে হবে। আদারওয়াইজ ওই যে বেসিক ডিজাইন দিয়ে আমি আসলে ক্লায়েন্টকে খুশিও করতে পারবো না, সে রিভিউ দিবে না, ইনকাম তো পরের বিষয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম ওয়ান কাইন্ড অফ। এখন এটাকে আমি হয়তো বা কোনো ব্র্যান্ডের কাছে বিক্রিও করে দিতে পারি, যেটা একদম অরিজিনাল ওয়ার্ক। ভিডিও আছে, প্রায় ১ ঘন্টার ডিজাইন প্রসেস আছে। যদি ধরেন আজ থেকে সামনে কোনো ক্লায়েন্ট পাই ফুডের, যে অ্যাপল নিয়ে কাজ করতে চাচ্ছে, যার ব্র্যান্ড, আমি তখন এই লোগোটা তার কাছে সেল করে ফেলবো, যেটা আমি হওয়ার হামেশা করি। প্র্যাকটিস ওয়ার্ক এগুলো খুব সুন্দর করে এআই ফাইল হিসেবে সেভ করি। এবার আসেন এটার ফাইল সেভ করাটা আপনারা আশা করি বুঝতেছেন। আজকে আরেকটু অ্যাডভান্স কিছু দেখায় দিই। ফাইল সেভ করার অনেকগুলো অপশন আছে, আমরা জানি সেগুলো। সো ওইগুলোই করবেন। এআই ফাইল, পিডিএফ এগুলো অ্যাজ ইউজুয়াল সেভ করে রাখবেন। একটা জায়গায় গুছিয়ে সেভ করবেন। যেমন আমার ডিজাইন ওয়ার্ক সবসময় একটা জায়গায় গুছানো থাকে, একদম ইউনিক ফোল্ডার করে। হয়তোবা এখানে আমি নিউ ফোল্ডার করে অ্যাপল লোগো লিখে সেভ করে রাখবো, APPLE অ্যাপল লোগো। আজ থেকে ১ বছর পরেও আমি যাতে এটা খুঁজে পেতে পারি, আর হুটহাট এই রকমের ক্লায়েন্ট আসলেই তার কাছে এটা সেল করে দিব। অ্যাপল লোগো এখানে আমি অ্যাপল লোগো লিখে সেভ করে রাখি, সিম্পল। সেভ করে রাখলাম। এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, সহজে বুঝেন। প্রিন্টিং এর জন্য এই ডিজাইনটা প্রিন্টিং এ পাঠাবো, তখন মাস্ট RGB-তে করে ফেলছেন ভুলে, এখান থেকে তেমন কিছু না, জাস্ট পুরো ইয়াটা চেঞ্জ করে দিতে হবে, যে কালার সেটিং, সরি ফাইলে যাবেন, যার পর এখান থেকে ডকুমেন্ট কালার মোড সিএমওয়াইকে করে দিবেন। করার পরে এখানে আমার একটা ফন্ট আছে দেখেন, এই ফন্টটা তো তার পিসিতে নাও থাকতে পারে। তখন যেটা হবে, যখন আপনি এই ফাইলটা তাকে দিয়ে দিবেন একদম ডিরেক্ট এরকম, তখন তার এখানে এই ফন্টটা ভেঙে যাবে, এই এক্সাক্ট ফন্টটা আসবে না। এটা আসার জন্য যেটা করতে হবে, প্যাকেজ সিস্টেমে ফাইল দিতে হয়। প্যাকেজটা কি? পুরো যেটা আছে এরকম ফাইল সেভ করা শেষ, দেন ফাইলে যাব, এখানে দেখেন প্যাকেজ নামে একটা অপশন আছে। প্যাকেজ সিলেক্ট করলে সেভে দিবেন। দেওয়ার পর ওই ফোল্ডারে আপনি রাখবেন যে ফোল্ডারে সেভ করেছেন ডিজাইনটা। আমারটা রেখেছিলাম ডিজাইনে, অ্যাপল লোগো, সিলেক্ট ফোল্ডার, দেন প্যাকেজে ক্লিক করলে এই ফন্ট সহ সেভ হয়ে যাবে। এবার যদি আমি এই ফাইলটা কোনো প্রিন্টিংয়ে, বাংলাদেশ কেন বিদেশের যে কোনো প্রিন্টে পাঠাই, যেখানেই পাঠাই না কেন, তার পিসিতে ওই ফন্টটা চলে যাচ্ছে এবং এই ফন্টটা ফাটবে না। দিস ইজ দ্য রিজন যে বাংলাদেশে কোথাও প্রিন্ট করতে গেলেই বলে ফন্ট ফাইটা গেছে, ফন্ট ভাঙিয়া দেন, আউটলাইন করে দেন। ওরা আউটলাইনও বলে না, ওরা কি জোর একটা বলে। ওরা হয়তো আউটলাইনটা বুঝছে না, যেটা বললেই হয় আউটলাইন। যেমন আমি প্রথমে বুঝতাম না, অনেক আগে যখন ৪-৫ বছর আগে কোনো ডিজাইন প্রিন্টে যাইতো, প্রায় আমার এই ডিজাইনটা ব্যাক আসতো, বলতো যে ফন্ট আসে নাই, ফন্ট ব্রেক হয়ে গেছে, ফন্ট ভাঙা গেছে, ফন্ট ঠিক করে দেন। তখন আমরা নরমালি যেটা করি, আউটলাইন করে দিতে হয় যে কোনো ডিজাইন পাঠানোর আগে, প্রিন্টের যদি পাঠানোর আগে পুরো যা আছে ডিজাইন সব সিলেক্ট করে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, শেষ। এবার আর এই যে প্যাকেজ ম্যাগেজেও যাওয়া লাগবে না, জাস্ট এই ফাইলটা এবার দিয়ে দিলেই, এআই ফাইল দেন, পিডিএফ দেন, ইপিএস দেন, যে কোনো একটা দিলেই সে ইজিলি সেভ করতে পারবে। ওকে, সো আজকের এই একটা ক্লাসে মনে হয় আমি অনেক বেশি কিছু দেখায় ফেলছি। উচিত এর যতটুকু দেখাই আমি, এর থেকে অন্তত আরো আরো যদি ১ ঘন্টার ক্লাস দেওয়া যেত, তাহলে হয়তো বা আরো অনেক কিছু আমরা শিখতে পারতাম। বাট বেসিক স্টেজে এনাফ ভাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতেছি, আমরা প্র্যাকটিস করতেছি। অলরেডি ডিজাইন শুরু করে দিছি। এখন এই ধরনের ডিজাইন দেখা যায় যে ২ মাস ৩ মাস আমি কোর্স করার পরে গিয়ে শুরু করতে পারতেছি। বাট এটা যদি এখনই এই ধরনের ডিজাইন শুরু করতে পারি, ২-৩ মাস পরে গিয়ে আমি অ্যাডভান্স যেগুলো আছে কাজ, ওইগুলো তখন শুরু করব। তাহলে আমার সবকিছু মিলিয়ে ঝিলে আমার টাইমও সেভ হইছে, পরিশ্রমও সেভ হবে। আমি খুব দ্রুত আসলে মার্কেট প্লেসে বলেন বা মানে আমার ডিজাইন স্কিল সেল করার জন্য রেডি হইতে পারবো। কারণ আমার তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, যেটা আপনারা একজনও ঠিকমতো করতেছেন না। করা উচিত। আদারওয়াইজ আসলে অ্যাডভান্স যা কিছু শিখতে চান, ওগুলো আসলে খুব একটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। যদি না আপনি এই এতটুকু মেক করার মতো যদি আপনার স্কিল না হয়, তখন আসলে অ্যাডভান্স আপনি কিছুই করতে পারবেন না। আপনার আইডিয়া ব্লক হয়ে যাবে।
ওকে? সো ডু ইট। আর এই ক্লাসটা একটু যেহেতু বড় হয়ে গেছে, ক্লাসে হোমওয়ার্ক ২ টা, মাঝখানে ১ দিন টাইম পাবেন এই ক্লাসের পরে। সর্বোচ্চ 24 আওয়ার টাইম পাবেন। এর মধ্যে আপনার ক্লাস কন্টিনিউ করতে হবে। এরপরে আমি আমার নেক্সট ক্লাসে চলে যাব। নেক্সট ক্লাসটা আমাদের আসবে ইনশাআল্লাহ কালারের উপরে। কালারের যত যা আছে খুঁটিনাটি ডিটেইলস, প্রিন্টে গেলে কি হয় ওই এক্সপেরিয়েন্স যেহেতু আমার আছে। আলহামদুলিল্লাহ বাহিরের অনেক বিগ বিগ প্রিন্ট কোম্পানির সাথে ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে গ্রাফিক লাইন কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এটা। সো কিছু ইনফরমেশন আমি পাই অ্যাডভান্স, মাস্ট। তো নিজে কাজ করতেছি, হ্যাঁ? এবং বাংলাদেশের ফকিরাপুল বলেন, নীলক্ষেত বলেন, এর প্রত্যেকটা জায়গায় অনেক প্রিন্ট করাইছি আমি। সো এই এক্সপেরিয়েন্স আছে। তারপর আমাদের গ্রাফিক ক্লানের একজন প্রিন্ট মাস্টার আছে। 10 ইয়ার্স, 10 ইয়ার্স তার এক্সপেরিয়েন্স শুধু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিংয়ে। সো তার থেকে অনেক কিছু আমরা শিখবো ইনশাল্লাহ সামনে। কন্টিনিউ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই যত যা বলছি কোনো কিছুই কাজ করবে না যদি না আপনি নিজে প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস করতে হবে, আপনি প্রচুর প্র্যাকটিস করবেন, ফ্লোর সাথে থাকবেন। ক্লায়েন্ট এমনি আসবে, ক্লায়েন্ট কাজ দেখে আসবে ইনশাল্লাহ। আপনি পরিশ্রম করলে আল্লাহ আপনাকে কেন দিবে না? কনফার্ম দিবে। আল্লাহ তো বলছে যে আপনি প্রচুর প্র্যাকটিস করেন, মানে প্রচুর পরিশ্রম করেন, পরিশ্রম করলে রিজিক তো দিবেই। ব্যাপারটা তো এরকমই, তাই না? সো প্র্যাকটিস করেন, কাজ করেন, মার্কেটের জন্য রেডি হন, মার্কেটে যান, বেটার বেটার কিছু করেন। ওকে, সো আজকের ক্লাস কন্টেন্ট এ পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।